চায়ের দোকানি তার দোকানে বসে থাকা কাস্টমারদের উদ্দেশ্যে খুব সুন্দর করে বা যত্ন করে চা তৈরি করতে লাগলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, আমার এই চাটা খেয়ে সবাই যেন তাকে ভালো বলে, খুব সুন্দর বলে, প্রশংসা করে। তাই সে 1 চামচ চিনি বেশি করে দিলেন এবং দোকানে থাকা কাস্টমাররা দিনের শুরুতে কোথায় কাজে যোগদান করবেন বলে আলোচনায় ব্যস্ত থাকলেন। যথাসময়ে চা তৈরি হয়ে এলো। প্রত্যেকের কাপে কাপে দোকানি চা ঢেলে দিয়ে বসলেন এবং জিজ্ঞেস করলেন, চাটা কেমন হয়েছে চেখে জানাও তো। একজন চা তুললেন, আহ বাবারে কি গরম, রেখে দিলেন। এবার তাদের মধ্যেই কেউ যাবেন 50 কিলোমিটার দূরে কাজে, সে কিন্তু সেখান থেকে বাস ধরবেন, খুব তাড়াহুড়োয় আছেন। তিনি চায়ের কাপটা তুললেন, এভাবে করে দ্রুত হারে চাটা খেলেন এবং বললেন যে কি খুব একটা খারাপ বলা যাবে না, চলার মতোই আছে, এই নাও টাকা, এই দিয়ে বেরিয়ে পড়লেন। এবার কেউ যাবেন প্রায় 25 কিলোমিটার দূরে, তিনি একটু ধীরে ধীরেই চাটা খেলেন। হ্যাঁ কি বলছিলাম, হ্যাঁ ঠিকই বলেছিলাম। এরকম করে ধীরে ধীরে চাটা খেলো, খেয়ে নিয়ে সে বলল যে কি যে চাটা হয়েছে মাঝারি ধরনের, খুব ভালোও না খুব খারাপও না। এবার সেই দোকানে আরও বেশ কয়েকজন বসেছিলেন, তাদের কিন্তু কোনো কাজকর্ম নেই, সারাটা দিন চায়ের দোকানে বসেই কাটাবেন বলে ঠিক করেছেন। তারা কিন্তু খুব ধীরে সুস্থে চা খেতে লাগলেন। এখনো গরম আছে, রাখি। হ্যাঁ কি বলছিলা, হ্যাঁ ঠিক ঠিক বলছিলা, ঠিক। হ্যাঁ সেখানে তো দেখেছিলাম এরকম হয়েছে। হ্যাঁ একদম ঠিক হয়নি, এটা একদম ঠিক হয়নি। এরকম করে গল্প করছেন আর চা খাচ্ছেন। দোকানি তাদেরকেও জিজ্ঞেস করলেন, আচ্ছা চাটা কেমন হয়েছে। ফালতু চাটা, এত চিনি দেয় নাকি, বেশি মিষ্টি হয়ে গেছে, সুগার হয়ে যাবে, সবাই তুমি মেরেই ফেলে দিবা, এরকম চা তৈরি করে। আরেকজনকে বললো, সে বলছে চা পাতা বেশি হয়েছে, জিভে লাগছে, বেশি কড়া হয়ে গেছে। একজন বলছেন দুধ বেশি হয়ে গেছে। অর্থাৎ সবাই কিন্তু সব রকমের মতবাদ সেখানে দিচ্ছেন। এবার চায়ের দোকানি ভারী মুশকিলে পড়লেন, ভাবতে লাগলেন কি ব্যাপার, একটাই কেটলি, একই মাপের জল, একই মাপের চিনি, একই চা পাতা, আমি নিজেই তৈরি করলাম একজনই, অথচ এই চাটা সবার কাছে সব রকম লাগলো। কেউ বলছে চলার মতো আছে, কেউ ভালো বলছে, কেউ মাঝারি বলছে, কেউ বলছে চিনি বেশি হয়ে গেছে। আবার কি হলো বাবারে, কি করে আমি আমার দোকানটা চালাবো এরকম যদি হয়। তিনি কিন্তু ভাবতেই থাকলেন, কিন্তু এর কোনো সদুত্তর পাওয়া গেল না। কি করে পাওয়া যাবে, এই দুনিয়ায় মানুষের যত মত তত পথ, সবার সব রকমের মনোভাব। সেই চাটা যেমন সবার কাছে ভালো হয়ে উঠতে পারলো না, তেমনি একটা মানুষও এই দুনিয়ায় সবার কাছে ভালো হয়ে উঠতে পারে না। ভালো হয়ে ওঠার প্রয়াসটাও এখানে নিরর্থক হয়ে যায়। কোথায় বলে না, আমাদের হাতের 5টা আঙুল সমান নয়, 5টা 5 দিকে যাবে, 5টা 5 রকমের কাজ করবে, 5 রকমের কথা বলবে, এটা স্বাভাবিক। এখানেও সেটাই হয়েছে, চা যেমন হয়েছে তেমনই হয়েছে, কিন্তু যে খেয়েছে তার মন বা মানসিকতার উপর তার স্বাদটা বদলে গেছে। যার সময়ের অভাব ছিল তার কাছে চাটা গরম বলে মনে হয়নি, খুব দ্রুত হারে পান করে বেরিয়ে গেছেন। যার কাছে অগাধ সময়, সে কিন্তু চাটা পান করতে পারছিলেন না, খুব গরম বলে রেখে দিচ্ছিলেন এবং সেই চায়ের স্বাদটাও নাকি তার ভালো লাগেনি। অর্থাৎ একই চা হলেও, একই ব্যক্তি হলেও সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য নয় এবং সমানভাবে গ্রহণযোগ্য হওয়ার প্রয়াসটাও মাঝে মাঝেই বিফল হয়ে যায়। আবার সমাজে এমনও মানুষ রয়েছেন যারা কারো প্রশংসা চান না, যারা
কারো কাছে ভালো হয়ে ওঠার প্রয়াস চালিয়ে যান না, কিন্তু মাঝে মধ্যে এই মানুষগুলো এমন ঘটনার সাক্ষী হন যা দেখে তাদের মন বিচলিত হয়ে ওঠে, যা দেখে তাদের প্রতিবাদী সত্তা জেগে ওঠে। তারা অত্যাচারিত এবং অত্যাচারী উভয়ের মধ্যে পার্থক্যটা বুঝে উঠতে পারেন, ফারাকটা বুঝে উঠতে পারেন। তাই তারা অত্যাচারিত, নিপীড়িত, অবহেলিত মানুষের হয়ে মামলা লড়তে যান, তাদের হয়ে কথা তোলেন। কিন্তু যখন সেই অত্যাচারিত, লাঞ্ছিত, অবহেলিত মানুষ প্রশাসনের কাছে বা বিচারালয়ে সেই সাহায্যকারী মানুষটির বিরুদ্ধেই সাক্ষী দিতেন, তখন সেই সাহায্যকারী মানুষটির মাথার ঘিলু বা তার চিন্তা চেতনা তোলপাড় হয়ে যায়। তিনি বুঝতে পারেন না এ মতো অবস্থায় তিনি কি করবেন। যাদের জন্য তিনি এই মামলা লড়লেন, সেই অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত মানুষের হয়ে হয়তো ফ্রিতেই নিজের সময় নষ্ট করলেন, তারাই যদি তার বিরুদ্ধে কথা তোলে বা তার বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে তো আর কিছু করার থাকে না। সে মানুষটি এতটাই কষ্ট পায় যে এই সমাজের মানুষগুলো অপেক্ষা জেলের চারদিকের যে লোহার বেড়াজাল, সেটাই তার কাছে অতি সুখদায়ক হয়ে ওঠে। সে বলে ওঠে, এইরকম দ্বিচারিত বা দ্বিচারিতা সম্পন্ন সমাজে থাকার চেয়ে জেল অনেকটাই সুখের। আমরা আজ এইরকম একটি গল্প নিয়ে আলোচনা করব। গল্পটির নাম মেঘ ও রৌদ্র। শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিখ্যাত ছোট গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের এই মেঘ ও রৌদ্র গল্পে আমরা দেখব যে ইংরেজরা ভারতীয়দের উপর অকথ্য অত্যাচার চালিয়ে যাচ্ছেন এবং তাদের বিরুদ্ধে ভারতীয়রা প্রতিবাদ করছেন না এমন নয়, প্রতিবাদ করছেন, সুবিচারের আশায় কোর্টে গিয়ে হাজির হচ্ছেন। কিন্তু ইংরেজদের দাপট এতটাই ক্ষমতাশালী ছিল যে, এতটা প্রভাবশালী ছিল যে তাদের ভয়ে কোনো মামলাকারী মামলা এগিয়ে নিয়ে যেতে পারছেন না। হাতে গোনা দু একজন এই ইংরেজদের বিরুদ্ধে মামলা লড়তে রাজি হলেও কখনো কখনো দেখা যায় এই অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত মানুষগুলোই যিনি সাহায্য করেছেন তার বিরুদ্ধেই সাক্ষী দিয়ে বসেন। এখানেও এই গল্পেও দেখব যে শশীভূষণ নামে একজন যুবক কলকাতা থেকে আইন পাস করে এসে নিজের গ্রামে চুপচাপ নিজের আয়ত্তের জমিগুলো দেখাশোনা করছেন। সে কিন্তু কারো কাছে প্রশংসা পাওয়ার জন্য বা ভালো হয়ে ওঠার জন্য এমন কোনো কাজ করছেন না, কিন্তু তাকে মাঝে মধ্যে এমন ঘটনার সাক্ষী হতে হয়েছে যে তাকে লাফিয়ে সেই ঘটনায় জড়িত হতে হয়েছে। এবং শেষ পর্যন্ত যারা অত্যাচারিত হয়েছে, যাদের জন্য শশীভূষণ ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, তারা কি শশীভূষণকে সাহায্য করলো নাকি শশীভূষণের বিরুদ্ধেই সাক্ষী দিয়ে তাকেই জেলে পুরে দিল? এটা দেখতে হলে বা জানতে হলে আমাদের অবশ্যই এই গল্পটি পাঠ করা উচিত। চলো তাহলে অযথা সময় নষ্ট না করে আমরা গল্পটি লাইন ধরে ধরে আলোচনা শুরু করি। যে লাইনগুলো গুরুত্বপূর্ণ থাকবে বা সেখান থেকে প্রশ্ন হতে পারে সেখানে আমরা মার্ক করে নেব। মেঘ ও রৌদ্র লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম পরিচ্ছেদ। পূর্বদিন বৃষ্টি হইয়া গিয়াছে। এখান থেকে প্রশ্ন হয় যে ফার্স্ট লাইনটি কি, এই ফার্স্ট বাক্যটি কি? আমরা বলবো পূর্বদিন বৃষ্টি হইয়া গিয়াছে। দেখা যাচ্ছে কি? হ্যাঁ। আজ
ক্ষান্ত বর্ষণ, প্রাতকাল ম্লান রৌদ্র ও খণ্ড মেঘে মিলিয়া পরিপক্ক প্রায় আউশ ধানের ক্ষেতের উপর পর্যায়ক্রমে আপন আপন সুদীর্ঘ তুলি বুলাইয়া যাইতেছিল। সুবিস্তৃত শ্যাম চিত্রপট একবার আলোকের স্পর্শে উজ্জ্বল পাণ্ডুবর্ণ ধারণ করিতেছিল, আবার পরক্ষণেই ছায়া প্রলেপে গাঢ় স্নিগ্ধতায় অঙ্কিত হইতেছিল। যখন সমস্ত আকাশ রঙ্গভূমিতে মেঘ ও রৌদ্র দুইটি মাত্র অভিনেতা, তাহলে এখানে মেঘ ও রৌদ্রকে দুটি অভিনেতা বলা হয়েছে, আপন আপন অংশ অভিনয় করিতেছিল, তখন নিম্নে সংসার ভূমিতে কত স্থানে কত অভিনয় চলিতেছিল তাহার আর সংখ্যা নাই। আমরা যেখানে একটি ক্ষুদ্র জীবননাট্যের পট উত্তোলন করিলাম, সেখানে গ্রামে পথের ধারে একটি বাড়ি ছিল। পথের ধারে বাড়িটি ছিল, বাড়ি দেখা যাচ্ছিল। বাহিরের একটিমাত্র ঘর পাকা এবং সেই ঘরের দুই পার্শ্ব দিয়া জীর্ণ প্রায় ইষ্টকের প্রাচীর গুটিকতক মাটির ঘর বেষ্টন করিয়া আছে। পথ হইতে গোড়াদের জানলা দিয়া দেখা যাইতেছে একটি যুবা পুরুষ খালি গায়ে তক্তপোষে বসিয়া বাম হস্তে ক্ষণে ক্ষণে তালপাতার পাখা লইয়া গ্রীষ্ম এবং মশক দূর করিতেছে, অর্থাৎ গরম লাগছে সেজন্য চালাচ্ছে, এবং মশাও দূর করছে, এবং দক্ষিণ হস্তে অর্থাৎ ডান হাতে বই লইয়া পাঠে নিবিষ্ট আছেন। বাহিরের গ্রামের পথে একটি ডুরে কাপড় পরা বালিকা, কোন কাপড় পরা? ডুরে কাপড় পরা, আঁচল গুটিগত কালো জাম লইয়া একে একে নিঃশ্বাস করিতে করিতে উক্ত গোড়াদে দেওয়া জানলার সম্মুখ দিয়া বারংবার যাতায়াত করিতেছিল। অর্থাৎ মেয়েটি ডুরে কাপড় পরেছিল এবং সে কালো জাম খাচ্ছিল। এখান থেকে প্রশ্ন আসে যে সে কী খাচ্ছিল? আমি বলবো কালো জাম। মুখের ভাবে স্পষ্ট বোঝা যাইতেছিল ভিতরে যে মানুষটি তক্তপোষে বসিয়া বই পড়িতেছে তাহার সহিত বালিকার ঘনিষ্ঠ পরিচয় আছে, এবং কোনো মতে সে তাহার মনোযোগ আকর্ষণপূর্বক তাহাকে নীরবে অবজ্ঞা ভরে জানাইয়া যাইতে চাহে যে, সম্প্রতি কালোজাম খাইতে আমি অত্যন্ত ব্যস্ত আছি, তোমাকে আমি গ্রাহ্য মাত্র করি না। দুর্ভাগ্যক্রমে ঘরের ভিতরকার অধ্যয়নশীল পুরুষটির চক্ষে কম দেখেন, দূর হইতে বালিকার নীরব উপেক্ষা তাহাকে স্পর্শ করিতে পারে না। বালিকাও তাহা জানিত, সুতরাং অনেকক্ষণ নিষ্ফল আনাগোনার পর নীরব উপেক্ষার পরিবর্তে কালোজামের আঁটি ব্যবহার করিতে হইল। অন্ধের নিকটে অভিমানের বিশুদ্ধতা রক্ষা করা এতই দুরূহ। যখন ক্ষণে ক্ষণে দুই চারিটা কঠিন আঁটি যেন দৈবাক্রমে বিক্ষিপ্ত হইয়া কাঠের দরজার উপর ঠক করিয়া শব্দ করিয়া উঠিল, তখন পাঠরত পুরুষটি মাথা তুলিয়া চাহিয়া দেখিল, অর্থাৎ সেই জাম খেয়ে সেগুলো কাঠের দরজায় কিন্তু ফেলছিল। মায়াবিনী বালিকা তাহা জানিতে পারিয়া দ্বিগুণ নিবিষ্টভাবে অঞ্চল হইতে দংশনযোগ্য সুপক্ক কালোজাম নির্বাচন করিতে প্রবৃত্ত হইল। পুরুষটি ভ্রুকঞ্চিত করিয়া বিশেষ চেষ্টা সহকারে নিরীক্ষণপূর্বক বালিকাকে চিনিতে পারিল এবং বই রাখিয়া জানলার কাছে উঠিয়া দাঁড়াইয়া হাসিমুখে ডাকিল, গিরিবালা। এখান থেকে প্রশ্ন আসে যে শশীর প্রথম সংলাপ কি? আমরা বলবো গিরিবালা। দেখো বিশেষক চিহ্ন দিয়ে আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে এগিয়ে যাই। গিরিবালা অবিচলিতভাবে নিজের অঞ্চলের মধ্যে জাম পরীক্ষা কাজে সম্পূর্ণ অভিনিবিষ্ট থাকিয়া মৃদুগমনে আপন মনে এক এক পা করিয়া চলিতে লাগিল। তখন ক্ষীণদৃষ্টি যুবাপুরুষের বুঝিতে বাকি রহিল না যে কোনো একটি অজ্ঞানকৃত অপরাধের দণ্ডবিধান হইতেছে। তাড়াতাড়ি বাহিরে আসিয়া কহিলেন, কই আজ তো আমাকে জাম দিলে না? গিরিবালা সে কথা কানে না আনিয়া বহু অন্বেষণ ও পরীক্ষায় একটি জাম মনোনীত করিয়া অত্যন্ত নিশ্চিত মনে খাইতে আরম্ভ করিল। এই জামগুলি গিরিবালাদের বাগানের জাম। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে গিরিবালা যে জাম খাচ্ছিল সেটা কোথাকার? আমরা বলবো গিরিবালার বাগানের। যুবা পুরুষের দৈনিক বরাদ্দ কি জানি, সে কথা কিছুতেই আজ গিরিবালার স্মরণ হইল না। তাহার ব্যবহারে প্রকাশ পাইল যে এগুলি সে একমাত্র নিজের জন্যই আহরণ করিয়াছে। কিন্তু নিজের বাগান হইতে ফল পাড়িয়া পরের দরজার সম্মুখে আসিয়া ঘোটা করিয়া খাইবার কি অর্থ পরিষ্কার বুঝা গেল না। তখন পুরুষটি কাছে আসিয়া তাহার হাত ধরিল। গিরিবালা প্রথমটা আঁকিয়া বাঁকিয়া হাত ছাড়াইয়া চলিয়া যাইবার চেষ্টা করিল, তাহার পরে সহসা অশ্রুজলে ভাসিয়া কাঁদিয়া উঠিল এবং আঁচলের জাম ভূতলে ছড়াইয়া ফেলিয়া দিয়া ছুটিয়া চলিয়া গেল। সকালবেলাকার চঞ্চল রৌদ্র এবং চঞ্চল মেঘ বৈকালে শান্ত ও শ্রান্ত হইয়াছে। এটা প্রশ্ন হতে পারে যে সকালবেলা চঞ্চল মেঘ বিকালে কীরকম হয়েছে? শান্ত ও শ্রান্ত হইয়া ধারণ করিয়াছে। ও শুভ্র স্ফীত মেঘ আকাশের প্রান্তভাগে স্তূপাকার হইয়া পড়িয়া আছে এবং অপরাহ্নের অবসন্ন প্রায় আলোক গাছের পাতায় পুষ্করিণীর জলে এবং বর্ষাস্নাত প্রকৃতির প্রত্যেক অঙ্গে প্রত্যঙ্গে ঝিকঝিক করিতেছে।
আবার সেই বালিকাটিকে সেই ঘোড়াদের জানলার সম্মুখে দেখা যাইতেছে এবং ঘরের মধ্যে সেই যুবা পুরুষটি বসিয়া আছে। প্রভেদের মধ্যে এ বেলা বালিকার অঞ্চলে জাম নাই, আঁচলে জাম নেই এবং যুবকের হস্তেও বই নাই, তদপেক্ষা গুরুতর এবং নিগুড় প্রভেদও কিছু কিছু ছিল। এবেলাও বালিকা কি বিশেষ আবশ্যকে সেই বিশেষ স্থানে আসিয়া ইতস্তত করিতেছে বলা কঠিন। আর যাহাই আবশ্যক থাক, ঘরের ভিতরকার মানুষটির সহিত আলাপ করিবার যে আবশ্যক আছে ইহা কোনো মতেই বালিকার ব্যবহারে প্রকাশ পায় না, বরঞ্চ বোধ হইল সে দেখিতে আসিয়াছে। সকালবেলায় যে জামগুলো ফেলিয়া গেছে, বিকেলবেলায় তাহার কোনোটার অঙ্কুর বাহির হইয়াছে কিনা। কিন্তু অঙ্কুর না বাহির হইবার অন্যান্য কারণের মধ্যে একটি গুরুতর কারণ এই ছিল যে ফুলগুলি সম্প্রতি যুবকের সম্মুখের তক্তপোষের উপর রাশিকৃত ছিল এবং বালিকা যখন ক্ষণে ক্ষণে অবনত হইয়া কোনো একটা অনির্দিষ্ট কাল্পনিক পদার্থের অনুসন্ধানে নিযুক্ত ছিল, তখন যুবক মনের হাস্য গোপন করিয়া অত্যন্ত গভীরভাবে একটি একটি জাম নির্বাচন করিয়া সযত্নে আহার করেছিল। অবশেষে যখন দুটো একটি আঁটি দুবাক্রমে বালিকার পায়ের কাছে এমনকি পায়ের উপর আসিয়া পড়িল, তখন গিরিবালা বুঝিতে পারিল যুবক বালিকার অভিমানের প্রতিশোধ লইতেছে। কিন্তু এই কি উচিত? যখন সে আপনার ক্ষুদ্র হৃদয়টুকুর সমস্ত গর্ব বিসর্জন দিয়া আত্মসমর্পণ করিবার অবসর খুঁজিতেছে, তখন কি তাহার সেই অত্যন্ত দ্রোহ পথে বাধা দেওয়া নিষ্ঠুরতা নহে? ধরা দিতে আসিয়াছে এ কথাটা ধরা পড়িয়া বালিকা যখন ক্রমশ আরক্তিম হইয়া পলায়নের পথ অনুসন্ধান করিতে লাগিল, তো মিস্টেক অবশ্য যখন দুটো একটি আঁটি দয়াক্রমে বালিকার পায়ের কাছে এমনকি পায়ের উপরে বসিয়া পড়িল, তখন গিরিবালা বুঝিতে পারিল যুবক বালিকার অভিমানের প্রতিশোধ লইতেছে। কিন্তু এই কি উচিত? যখন সে আপনার ক্ষুদ্র হৃদয়টুকুর সমস্ত গর্ব বিসর্জন দিয়া আত্মসমর্পণ করিবার অবসর খুঁজিতেছে, তখন কি তাহার সেই অত্যন্ত দ্রোহ পথে বাধা দেওয়া নিষ্ঠুরতা নহে? ধরা দিতে আসিয়াছে এই কথাটা ধরা পড়িয়া বালিকা যখন ক্রমশ আরক্তিম হইয়া পলায়নের পথ অনুসন্ধান করিতে লাগিল, তখন যুবক বাহিরে আসিয়া তাহার হাত ধরিল। সকালবেলাকার মতো এবেলাও বালিকা আঁকিয়া বাঁকিয়া হাত ছাড়াইয়া পলাইবার বহু চেষ্টা করিল, কিন্তু কাঁদিল না, বরঞ্চ রক্তবর্ণ হইয়া ঘাড় বাঁকাইয়া উৎপীড়নকারীর পৃষ্ঠদেশে মুখ বুলাইয়া প্রচুর পরিমাণে হাসিতে লাগিল এবং যেন কেবলমাত্র বাহ্য আকর্ষণে নীত হইয়া পরাভূত বন্দীভাবে লৌহ গোড়াতে বেষ্টিত কারাগারের মধ্যে প্রবেশ করিল। আকাশে মেঘ রৌদ্রের খেলা যেমন সামান্য, ধরাপ্রান্তে এই দুটি প্রাণী খেলাও তেমনি সামান্য, তেমনি ক্ষণস্থায়ী। আবার আকাশে মেঘ রৌদ্রের খেলা যেমন সামান্য নহে এবং খেলা নহে কিন্তু খেলার মতো দেখিতে মাত্র, তেমনি এই দুটি অখ্যাতনামা মানুষের একটি ক্রমহীন বর্ষা দিনের ক্ষুদ্র ইতিহাস সংসারের শত শত ঘটনার মধ্যে তুচ্ছ বলিয়া প্রতীয়মান হইতে পারে। কিন্তু ইহা তুচ্ছ নহে। যে বৃদ্ধ বিরাট অদৃষ্ট অবিচলিত গম্ভীর মুখে অনন্তকাল ধরিয়া যুগের সহিত যুগান্তর গাঁথিয়া তুলিতেছে, সেই বৃদ্ধই বালিকার এই সকাল বিকালের তুচ্ছ হাসিকানার মধ্যে জীবনব্যাপী সুখ দুঃখের বীজ অঙ্কুরিত করিয়া তুলিতেছিল। তথাপি বালিকার এই অকারণ অভিমান বড়ই অর্থহীন বলিয়া বোধ হইল। কেবল দর্শকের কাছে নহে, এই ক্ষুদ্রনাট্যের প্রধান পাত্র উক্ত যুবকের নিকটেও। এই বালিকা কেন যে একদিন বা রাগ করে, একদিন বা অপরিমিত স্নেহ প্রকাশ করে থাকে, কোনোদিন বা দৈনিক বরাদ্দ বাড়াইয়া দেই, কোনোদিন বা দৈনিক বরাদ্দ একেবারেই বন্ধ করে, তাহার কারণ খুঁজিয়া পাওয়া সহজ নহে। এক একদিন যেন তাহার সমস্ত কল্পনা ভাবনা এবং নৈপুণ্য একত্র করিয়া যুবকের সন্তোষ সাধনে প্রবৃত্ত হয়। আবার এক এক দিন তাহার সমস্ত ক্ষুদ্র শক্তি, তাহার সমস্ত কঠিন কাঠিন্য একত্র সংহত করিয়া তাহাকে আঘাত করিতে চেষ্টা করে। বেদনা দিতে না পারিলে তাহার কাঠিন্য দ্বিগুণ বাড়িয়া ওঠে। কৃতকার্য হইলে সে কাঠিন্য অনুতাপের অশ্রুজলে সুতরাহ বিগলিত হইয়া অজস্র স্নেহধারায় প্রবাহিত হইতে থাকে। এই তুচ্ছ মেঘরৌদ্র খেলার প্রথম তুচ্ছ ইতিহাস পুরো পরিচ্ছেদে সংক্ষেপে বিবৃত করা যাইতেছে। এরপর আমরা পড়ব দ্বিতীয় পরিচ্ছেদ। গ্রামের মধ্যে আর সকলেই দলাদলি, চক্রান্ত, ইক্ষুর চাষ, মিথ্যা মোকদ্দমা এবং পাটের কারবার লইয়া থাকিত। ভাবের আলোচনা এবং সাহিত্য চর্চা করিত কেবল শশী আর গিরিবালা, অর্থাৎ সবাই কাজকর্মে ব্যস্ত, আর গিরিবালা এবং শশী দুজনেই কিন্তু সাহিত্য আলোচনা করত। কি করতে? ইক্ষুর চাষ করছে, পাটের কারবার নিয়ে ব্যস্ত আছে। ইহাতে কাহারও উৎসুক বা কণ্ঠার কোনো বিষয় নাই, কারণ গিরিবালার বয়স তখন 10 এবং শশীভূষণ একটি সদ্য বিকশিত MA BL উভয় প্রতিবেশী মাত্র। এখানে প্রশ্ন আসতে পারে গিরিবালার বয়স কত? আমরা বলবো 10 বছর। কিন্তু প্রথম যখন এদের সঙ্গে সাক্ষাৎ হয় বা পরিচয়, তখন কিন্তু গিরিবালার বয়স ছিল 8 বছর, মনে রাখবো ভালো করে। আর এখানে শশীভূষণের ডিগ্রি বা পড়াশোনা কত? আমরা বলবো MA BL, উভয় কিন্তু প্রতিবেশী মাত্র। সম্পর্ক কী আছে? প্রতিবেশীর। গিরিবালার পিতা হরকুমার, এটা অনুমান করি,
গিরিবালার পিতার নাম কি? হরকুমার। এককালে নিজ গ্রামের প্রতিনিধার ছিলেন, এখন দুরবস্থায় পড়িয়া সমস্ত বিক্রয় করিয়া তাহাদের বিদেশি জমিদারের নায়েবী পদ গ্রহণ করিয়াছেন। যে প্রগণায় তাহাদের বাস সেই প্রগণায় নায়েবী, সুতরাং তাহাকে জন্মস্থান হইতে নড়িতে হয় না। শশিভূষণ MA পাস করিয়া আইন পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছেন, কিন্তু কিছুতেই কোনো কর্মে ভিড়িলেন না। লোকের সঙ্গে মেশা বা সভাস্থলে দুটো কথা বলা সেও তাহার দ্বারা হইয়া ওঠে না। চোখে কম দেখেন বলিয়া চেনা লোককে চিনিতে পারেন না, এবং সেই কারণে ভ্রুকুঞ্চিত করিয়া দৃষ্টিপাত করিতে হয়। লোকে সেটাকে অধত্ব বলে বিবেচনা করে। কলকাতার জনসমুদ্রের মধ্যে আপন মনে একলা থাকা শোভা পায়, কিন্তু পল্লীগ্রামে সেটা বিশেষ স্পর্ধার মতো দেখিতে হয়। শশিভূষণের বাপ যখন বিস্তর চেষ্টায় পরাস্ত হইয়া অবশেষে তাহার অকর্মণ্য পুত্রটিকে পল্লীতে তাহাদের সামান্য বিষয় রক্ষার কার্যে নিয়োগ করিলেন, তখন শশিভূষণকে পল্লীবাসীদের নিকট হইতে বিস্তর উৎপীড়ন, উপহাস এবং লাঞ্ছনা সহিত হইয়াছিল। লাঞ্ছনার আরও একটি কারণ ছিল, শান্তিপ্রিয় শশিভূষণ বিবাহ করিতে সম্মত ছিলেন না। কন্যাদায়গ্রস্ত পিতামাতাগণ তাহার এই অনিচ্ছাকে দুঃসহ অহংকার জ্ঞান করিয়া কিছুতেই ক্ষমা করিতে পারিতেন না। শশিভূষণের উপর যতই উপদ্রব হইতে লাগিল, শশিভূষণ ততই আপন বিবরের মধ্যে অদৃশ্য হইতে লাগিলেন। একটি কোণের ঘরে তক্তপোষের উপর কতগুলি বাঁধানো ইংরাজি বই লইয়া বসিয়া রাখিতেন। যখন যেটা ইচ্ছা হইত তখন পাঠ করিতেন। এই তো ছিল তার কাজ। বিষয় কি করিয়া রক্ষা হইত তাহা বিষয় জানে। এটা থেকে প্রশ্ন হয় মাঝে মধ্যে, এটা আছে দ্বিতীয় পরিচ্ছেদে, মনে রাখবা। এবং পূর্বেই আভাসে বলা গিয়াছে, মানুষের মধ্যে তাহার সম্পর্ক ছিল কেবল গিরিবালার সহিত। অর্থাৎ এত এত মানুষ রয়েছে, শুধু তার সম্পর্ক কিন্তু গিরিবালার সঙ্গেই রয়েছে। মানুষের মধ্যে গিরিবালার সঙ্গে তার সম্পর্ক, অর্থাৎ শুধু গিরিবালার সঙ্গে যোগাযোগ করছেন। গিরিবালার ভাইরা স্কুলে যাইত, গিরিবালার ভাইরা কিন্তু স্কুলে যাইত। ফিরিয়া আসিয়া মূর ভগ্নীটিকে অর্থাৎ বোনটিকে কোনোদিন জিজ্ঞাসা করিত পৃথিবীর আকার কীরূপ, কোনোদিন বা প্রশ্ন করিত সূর্য বড় না পৃথিবী বড়। এই প্রশ্নগুলো গিরিবালার ভাইরা তাকে করত। সে যখন ভুল বলিত তখন তাহার প্রতি বিপুল অবজ্ঞা দেখাইয়া ভ্রম সংশোধন করিত। সূর্য পৃথিবী অপেক্ষা বৃহৎ এ মতটা যদি গিরিবালার নিকট প্রমাণভাবে অসিদ্ধ বলিয়া বোধ হইত, এবং সে সন্দেহ যদি সে সাহস করিয়া প্রকাশ করিত, তবে তাহার ভাইরা তাহাকে দ্বিগুণ অপেক্ষা ভরে কহিত, ইস, আমাদের বইয়ে লেখা আছে আর তুই ছাপার বইয়ে এমন কথা লেখা আছে শুনিয়া গিরিবালা সম্পূর্ণ নিরত্তর হইয়া যাইত। দ্বিতীয় আর কোনো প্রমাণ আর তাহার নিকট আবশ্যক বোধ হইত না। কিন্তু তাহার মনে বড় ইচ্ছা করিত সেও দাদাদের মতো বই লইয়া পড়ে। কোনো দিন সে আপন ঘরে বসিয়া কোনো একটা বই খুলিয়া বিড়বিড় করিয়া পড়ার ভান করিত এবং অনর্গল পাতা উল্টাইয়া যাইত। ছাপার কালো কালো ছোটো ছোটো অপরিচিত অক্ষরগুলি কি যেন এক মহারহস্যশালার সিংহদ্বারে দলে দলে সার বাঁধিয়া স্কন্ধের উপরে ঐকার রেফ উচাইয়া পাহারা দিত। গিরিবালার কোনো প্রশ্নের কোনো উত্তরই কখনোই উত্তর করিত না। কথামালা তাহার ব্যাঘ্র শৃগাল অশ্ব গর্ধবের একটি কথাও, বইয়ের নাম কথামালা, কোথাও কৌতূহল কাতর বালিকার নিকট ফাঁস করিত না, এবং আখ্যান মঞ্জুরি তাহার সমস্ত আখ্যানগুলি লইয়া মনোব্রতের মতো নীরবে চাহিদা থাকিত। দুটো বইয়ের নাম কথামালা বা আখ্যান মঞ্জুরি, দুটো কিন্তু বিদ্যাসাগর লেখা। গিরিবালা তাহার ভাইদের নিকট পড়া শিখিবার প্রস্তাব করিয়াছিল, কিন্তু তাহার ভাইরা সে কথা কর্ণপাত মাত্র করে নাই। একমাত্র শশিভূষণ তাহার সহায় ছিল। অর্থাৎ গিরিবালা যখন পড়তে চাইতো কেউ তাকে সাহায্য করতো না, প্রস্তাব করলে একমাত্র শশিভূষণ তাকে সাহায্য করত। গিরিবালার নিকট কথামালা এবং আখ্যান মঞ্জুরি যেমন দুর্ভেদ্য রহস্যপূর্ণ ছিল, শশিভূষণও প্রথম একটা সেইরূপ ছিল। লোহার গোড়া দিয়ে দেওয়া রাস্তার ধারের ছোট বসিবার ঘরটিতে যুবক একাকী তক্তপোষের উপর পুস্তকে পরিবৃত হইয়া বসিয়া থাকিত। গিরিবালা গোড়াদে ধরিয়া বাহিরে দাঁড়াইয়া অবাক হইয়া এই নতপৃষ্ট পাঠ নিবিষ্ট অদ্ভুত লোকটিকে নিরীক্ষণ করিয়া দেখিত। পুস্তকের সংখ্যা তুলনা করিয়া মনে মনে স্থির করিত, শশিভূষণ তাহার ভাইদের অপেক্ষা অনেক বেশি বিদ্বান। তদপেক্ষা বিশ্বজনক ব্যাপার তাহার নিকট আর কিছু ছিল না। কথামালা প্রভৃতি পৃথিবীর প্রধান পাঠ্যপুস্তকগুলি শশিভূষণ যে নিঃশেষপূর্বক পাঠ করিয়া ফেলিয়াছে এ বিষয়ে তাহার সন্দেহমাত্র ছিল না। এজন্য শশিভূষণ যখন পুস্তকের পাতা উল্টাইত সে স্থিরভাবে দাঁড়াইয়া তাহার জ্ঞানের অবধি নির্ণয় করিতে পারিত না। অবশেষে এই বিষয়মগ্ন বালিকাটি ক্ষীণদৃষ্টি শশিভূষণের মনোযোগ আকর্ষণ করিল। শশিভূষণ একদিন একটা ঝকঝকে বাঁধানো বই খুলিয়া বলিল, গিরিবালা, ছবি দেখবি আয়। গিরিবালা তৎক্ষণাৎ দৌড়াইয়া পলাইয়া গেল।
কিন্তু পরদিন সে পুনর্বার ডুরে কাপড় পরিয়া সেই গোড়াদের বাহিরে দাঁড়াইয়া সেইরূপ গম্ভীর মৌন মনোযোগের সহিত শশীভূষণের অধ্যয়ন কার্য নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিল। শশীভূষণ সেদিনও ডাকিল এবং সেদিনও সে বেনি দুলাইয়া ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া পলাইল। এইরূপে তাহাদের পরিচয়ের সূত্রপাত হইয়া ক্রমে ক্রমে কখন ঘনিষ্ঠতর হইয়া উঠিল এবং কখন যে বালিকা গোড়াদের বাহির হইতে শশীভূষণের ঘরের মধ্যে প্রবেশ করিল তাহার তক্তপোষের উপর বাঁধানো পুস্তক স্তূপের মধ্যে স্থান পাইল, ঠিক সে তারিখটা নির্ণয় করিয়া দিতে ঐতিহাসিকরা গবেষণার আবশ্যক। ঐতিহাসিকরা গবেষণা করে দেখুক কতদিনে তারা এরকম বন্ধুত্বে পরিণত হলো, বন্ধুত্বের আবশ্যে আসলো, আবেশে। শশীভূষণের নিকট গিরিবালার লেখাপড়ার চর্চা আরম্ভ হইল। শুনিয়া সকলে হাসিবেন। এই মাস্টারটি তার ক্ষুদ্র ছাত্রীকে কেবল যে অক্ষর বানান এবং ব্যাকরণ শিখাইত তাহা নহে, অনেক বড় বড় কাব্য তর্জমা করিয়া শোনাইত এবং তাহার মতামত জিজ্ঞাসা করিত। বালিকা কি বুঝিত তাহা অন্তর্যামী জানেন, কিন্তু তাহার ভালো লাগিত তাহাতে সন্দেহ নাই। সে বোঝা না বোঝায় মিশাইয়া আপন বাল্য হৃদয়ে নানা অপরূপ কল্পনাচিত্র আঁকিয়া লইত, নীরবে চক্ষু বিস্ফারিত করিয়া মন দিয়া শুনিত, মাঝে মাঝে এক একটা অত্যন্ত অসঙ্গত প্রশ্ন জিজ্ঞাসা করিত এবং কখনো কখনো অকস্মাৎ একটা অসংলগ্ন পক্ষান্তরে গিয়া উপনীত হইত। শশীভূষণ তাহাতে কখনো কিছু বাধিত না। বড় বড় কাব্য সম্বন্ধে এই অতি ক্ষুদ্র সমালোচকের নিন্দা প্রশংসার টিকাভাষ্য শুনিয়া সে বিশেষ আনন্দ লাভ করিত। সমস্ত পল্লীর মধ্যে এই গিরিবালা তাহার একমাত্র সমাজদার বন্ধু। এটা প্রশ্ন আসবে। সমস্ত পল্লীর মধ্যে গিরিবালাই তার একমাত্র বন্ধু। শশীভূষণের একমাত্র সমজদার বন্ধুকে আমরা বলবো, শশীভূষণের সমাজদার বন্ধু হলো গিরিবালা। গিরিবালার সহিত শশীভূষণের প্রথম পরিচয় তখন গিরিবালার বয়স 8 বছর। এই যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন প্রথম পরিচয় হয় গিরিবালার সঙ্গে শশীভূষণের, তখন গিরিবালার বয়স ছিল বয়স ছিল 8 বছর। এখন তাহার বয়স 10 হইয়াছে, এখন বয়স তার 10 বছর হয়ে গেছে। এই 2 বছরে যে সে ইংরাজি ও বাংলা বর্ণমালা শিখিয়া 2-4টা সহজ বই পড়িয়া ফেলিয়াছে এবং শশীভূষণের পক্ষেও পল্লীগ্রাম এই 2 বৎসর নিতান্ত সঙ্গীবিহীন বিরলস বলিয়া বোধ হয় নাই। এরপর আমরা তৃতীয় পরিচ্ছেদে। কিন্তু গিরিবালার বাপ হরকুমার, এটা আমরা আগে জেনেছি, ওর বাবার নাম হরকুমার। শশীভূষণের ভালোরূপ বনিবনাও হয় নাই। হরকুমার প্রথম MA BL এর নিকট মোকদ্দমা মামলা সম্বন্ধে পরামর্শ লইতে আসিত। MA BL তাহাতে বড় একটা মনোযোগ করিত না এবং আইনবিদ্যা সম্বন্ধে নায়েবের নিকট আপন অজ্ঞতা স্বীকার করিতে কুণ্ঠিত হইত না। নায়েব সেটাকে নিতান্ত ছল মনে করিত। এভাবে বছর 2 কাটিল। সম্প্রতি একটা অবাধ্য প্রজাকে শাসন করা আবশ্যক হইয়াছে। নায়েব মহাশয় তাহার নামে ভিন্ন ভিন্ন জেলার ভিন্ন ভিন্ন অপরাধ ও দাবিতে নালিশ রুজু করিয়া দিবার অভিপ্রায় প্রকাশ করিয়া পরামর্শের জন্য শশীভূষণকে কিছু বিশেষ পীড়াপিড়ি করিয়া ধরিলেন। শশীভূষণ পরামর্শ দেওয়া দূরে থাক, শান্ত অথচ দৃঢ়ভাবে হরকুমারকে এমন গুটি 2-4 কথা বলিলেন যাহা তাহার কিছুমাত্র মিষ্ট বোধ হইল না। এদিকে আবার প্রজার নামে একটি মোকদ্দমাতেও হরকুমার জিততে পারিলেন না। তাহার মনে দৃঢ় ধারণা হইল শশীভূষণ উক্ত হতভাগ্য প্রজার সহায় ছিল। তিনি প্রতিজ্ঞা করিলেন এমন লোককে গ্রাম হইতে অবিলম্বে তাড়াইতে হইবে। এটা প্রশ্ন হতে পারে যে এমন লোককে গ্রাম হইতে অবিলম্বে তাড়াইতে হইবে, এটা কার মন্তব্য বা কার ভাবনা? আমরা বলবো হরকুমারের, শশীর বাবার, হরকুমারের গিরিবালার বাবার। শশীভূষণ দেখিলেন তাহার ক্ষেতের মধ্যে গরু প্রবেশ করে তাহার খোলায় আগুন লাগিয়া যায়, তাহার সীমানা লইয়া বিবাদ বাঁধে, তাহার প্রজারা সহজে খাজনা দেয় না এবং উল্টিয়া তাহার নামে মিথ্যা মোকদ্দমা আনিবার উপক্রম করে। এমনকি সন্ধ্যার সময় পথে বাহির হইলে তাহাকে মারিবে এবং রাত্রে তাহার বসতবাটিতে আগুন লাগাইয়া দিবে, এমন সকল জনশ্রুতিও শোনা যাইতে লাগিল। অবশেষে শান্তিপ্রিয় নিরীহ প্রকৃতির শশীভূষণ গ্রাম ছাড়িয়া কলকাতায় পলাইবার আয়োজন করিলেন। যাত্রার উদ্যোগ করিতেছেন এমন সময়ে গ্রামে জয়েন্ট ম্যাজিস্ট্রেট সাহেবের তাঁবু পড়িল। অর্থাৎ এদিকে প্রস্তুতি নিচ্ছে যে ও এই তিলকুচি গ্রাম ছেড়ে চলে যাবেন, আর এই সময় তাদের গ্রামে প্রবেশ করলো জয়েন্ট ম্যাজিস্ট্রেট সাহেব। বরকন্দাজ, কনস্টেবল, খানসামা, কুকুর, ঘোড়া, সহিস, মেথরে সমস্ত গ্রাম চঞ্চল হইয়া উঠিল। ছেলের দল ব্যাঘ্রের অনুবর্তী শ্রীগালের পালের ন্যায় সাহেবের আড্ডার নিকটে শঙ্কিত কৌতূহল সহকারে ঘুরিতে লাগিল। নায়েব মহাশয় যথারীতি আতিথ্যশিরে খরচ লিখিয়া সাহেবের মুরগি, আন্ডা, ঘৃত, দুগ্ধ যোগাইতে লাগিলেন। জয়েন্ট সাহেবের যে পরিমাণে খাদ্য আবশ্যক নায়েব মহাশয় তদপেক্ষা অনেক বেশি অক্ষুণ্ণচিত্তে সরবরাহ করিয়াছিলেন। কিন্তু প্রাতকালে সাহেবের মেথর আসিয়া যখন সাহেবের কুকুরের জন্য একেবারে 4 সের ঘৃত আদায়
সে ঘৃত আদায় করিয়া বসিলেন, তখন দুর্গ্রহবশত সেটা তাহার সহ্য হইল না। মেথরকে উপদেশ দিলেন যে সাহেবের কুত্তা যদিচ দেশি কুকুরের অপেক্ষা অনেকটা ঘি বিনা পরিতাপে হজম করিতে পারে, তথাপি একাধিক পরিমাণে স্নেহপদার্থ তাহার স্বাস্থ্যের পক্ষে কল্যাণজনক নহে। তাহাকে ঘি দিলেন না। মেথর গিয়া সাহেবকে জানাইল যে কুকুরের জন্য মাংস কোথায় পাওয়া যাইতে পারে, ইহা সে নায়েবের নিকট সন্ধান লইতে গিয়াছিল, কিন্তু সে জাতিতে মেথর বলিয়া নায়েব অবজ্ঞাপূর্বক তাহাকে সর্বলোক সম্মুখে দূর করিয়া তাড়াইয়া দিয়াছে। এমনকি সাহেবের প্রতিও উপেক্ষা প্রদর্শন করিতে কুণ্ঠিত নাই। মিথ্যে কথা বলে ফাঁসাল আর কি। একে ব্রাহ্মণের জাত্যাভিমান সাহেব লোকের সহজেই অসহ্য বোধ হই, তাহার পর তাহার মেথরকে অপমান করিতে সাহস করিয়াছে, ইহাতে ধৈর্য রক্ষা করা তাহার পক্ষে অসম্ভব হইয়া উঠিল। তৎক্ষণাৎ চাপরাশিকে আদেশ করিলেন, বোলাও নায়েবকো। এটা পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে বোলাও নায়েবকো, এই কথাটি এই ম্যাজিস্ট্রেট সাহেব কাকে বলেছিল? আমরা বলবো চাপরাশিকে। নায়েব কোম্পানিনত কলেবরে দুর্নাম জপ করিতে করিতে সাহেবের তাম্বুর সম্মুখে খাড়া হইলেন। সাহেব তাম্বু হইতে মচমচ শব্দে বাহির হইয়া আসিয়া নায়েবকে উচ্চকণ্ঠে বিজাতীয় উচ্চারণে জিজ্ঞাসা করিলেন, তুমি কি কারণ বশত আমার মেঠরকে দূর করিয়াছে? হরকুমার শশব্যস্ত হইয়া করজোরে জানাইলেন, সাহেবের মেথরকে দূর করিতে পারেন এমন স্পর্ধা কখনোই তাহার সম্ভবে না। তবে কি না কুকুরের জন্য একেবারে 4 সের ঘি, 4 সের ভালো করে মনে রাখবা, 4 সের ঘি চাহিয়া বসাতে প্রথমে তিনি উক্ত চতুষ্পদের মঙ্গলার্থে মৃদুভাবে আপত্তি প্রকাশ করিয়া পরে ঘৃত সংগ্রহ করিয়া আনিবার জন্য ভিন্ন ভিন্ন স্থানে লোক পাঠাইয়াছেন। সাহেব জিজ্ঞাসা করিলেন, কাহাকে পাঠানো হইয়াছে এবং কোথায় পাঠানো হইয়াছে? হরকুমার তৎক্ষণাৎ যেমন মুখে আসিল নাম করিয়া দিলেন। সেই নামীয় লোকগণ সেই গ্রামে ঘৃত আনিবার জন্য গিয়াছে কিনা সন্ধান করিতে অতি সত্বর লোক পাঠাইয়া দিয়া সাহেব নায়েবকে তাম্বুতে বসে রাখিলেন। দূতগণ অপরাহ্নে ফিরিয়া আসিয়া সাহেবকে জানাইল, ঘৃত সংগ্রহের জন্য কেহ কোথাও যায় নাই, নায়েবের সমস্ত কথাই মিথ্যা এবং মেথর যে সত্য বলিয়াছে তাহাতে আর হাকিমের সন্দেহ রহিল না। তখন জয়েন্ট সাহেব ক্রোধে গর্জন করিয়া মেথরকে ডাকিয়া কহিলেন, এই শ্যালকের কর্ণ ধরিয়া তাম্বুর চারিধারে ঘোড়দৌড় করাও। মেথর আর কাল বিলম্ব না করিয়া চতুর্দিকে লোকারণ্যের মধ্যে সাহেবের আদেশ পালন করিল। দেখিতে কতটা ঘুরে ঘুরে রাষ্ট্র হইয়া গেল। কুমার গৃহে আসিয়া আহার ত্যাগ করিয়া মুমূর্ষবৎ পড়িয়া রহিলেন। জমিদারি কার্য উপলক্ষে নায়েবের শত্রু বিস্তর ছিল, তাহারা এই ঘটনায় অত্যন্ত আনন্দ লাভ করিল। কিন্তু কলিকাতায় গমনদত্ত শশীভূষণ যখন এই সংবাদ শুনিলেন, তখন তাহার সর্বাঙ্গে রক্ত উত্তপ্ত হইয়া উঠিল। সমস্ত রাত্রি তাহার নিদ্রা হইল না। কার সমস্ত রাত্রি নিদ্রা হল না? এই শশীভূষণের। পরদিন প্রাতে তিনি হরকুমারের বাড়িতে গিয়া উপস্থিত হইলেন এবং হরকুমার তাহার হাত ধরিয়া ব্যাকুলভাবে কাঁদিতে লাগিলেন। শশীভূষণ কহিলেন, সাহেবের নামে মানহানির মোকদ্দমা আনিতে হইবে, আমি তোমার উকিল হইয়া লড়িব। কাকে বলল? শশীভূষণ হরকুমারকে বলল। স্বয়ং ম্যাজিস্ট্রেট সাহেবের নামে মোকদ্দমা আনিতে হইবে শুনিয়া হরকুমার প্রথমটা ভীত হইয়া উঠিলেন। শশীভূষণ কিছুতে ছাড়িলেন না। হরকুমার বিবেচনা করিতে সময় লইলেন, কিন্তু যখন দেখিলেন কতটা চারিদিকে রাষ্ট্র হইয়াছে এবং শত্রুগণ আনন্দ প্রকাশ করিতেছে, তখন তিনি আর থাকিতে পাইলেন না। শশীভূষণের শরণাপন্ন হইলেন, কহিলেন, বাপু, শুনলাম তুমি ও কারণে কলকাতায় যাইবার আয়োজন করিতেছ, সে তো কিছুতেই হইতে পারে না। তোমার মতো একজন লোক গ্রামে থাকলে আমাদের সাহস কত থাকে। যাহা হোক, আমাকে এই ঘোর অপমান হইতে উদ্ধার করিতে হইবে। অর্থাৎ এই শশীকে কিন্তু হরকুমার নিষেধ করলেন যে তোমাকে এখানে যেতে হবে না। এবারে দেখো চতুর্থ পরিচ্ছেদ। শশীভূষণ চিরকাল লোকচক্ষুর অন্তরালে নিভৃত নির্জনতার মধ্যে আপনাকে রক্ষা করিবার চেষ্টা করিয়া আসিয়াছেন। তিনি আজ আদালতে আসিয়া হাজির হইলেন। ম্যাজিস্ট্রেট তাহার নানি শুনিয়া তাহাকে প্রাইভেট কামরার মধ্যে ডাকিয়া লইয়া অত্যন্ত খাতির করিয়া কহিলেন, শশীবাবু, এ মোকদ্দমাটা গোপনে মিটমাট করিয়া ফেলিলে ভালো হয় নাকি? শশীবাবু টেবিলের উপস্থিত একখানি আইন গ্রন্থের মলাটের উপর তাহার কুঞ্চিত ভ্রু ক্ষীণদৃষ্টি অত্যন্ত নিবিষ্টভাবে রক্ষা করিয়া কহিলেন, আমার মক্কেলকে আমি এইরূপ পরামর্শ দিতে পারি না। তিনি প্রকাশ্যভাবে অপমানিত হইয়াছেন। গোপনে ইহার মিটমাট হইবে কি করিয়া?
সাহেব দুই চারি কথা কহিয়া বুঝলেন এই স্বল্পভাষী স্বল্পদৃষ্টি লোকটিকে সহজে বিচলিত করা সম্ভব নহে। কহিলেন, অলরাইট বাবু, দেখা যাও কতদূর কি হয়। এই বলিয়া ম্যাজিস্ট্রেট সাহেব মোকদ্দমার দিন ফুরাইয়া দিয়া মফস্বল ভ্রমণে বাহির হইলেন। এইদিকে জয়েন্ট সাহেব জমিদারকে পত্র লিখিলেন, তোমার নায়েব আমার ভৃত্যদিগকে অপমান করিয়া আমার প্রতি অবজ্ঞা প্রকাশ করে, আশা করি তুমি ইহার সমুচিত প্রতিকার করিবে। অর্থাৎ জয়েন্ট সাহেব কিন্তু জমিদারকে চিঠি পাঠালো। এই জমিদার হচ্ছে হরকুমারের সিনিয়র। জমিদার ব্যস্ত হইয়া তৎক্ষণাৎ হরকুমারকে তলব করিলেন। নায়েব আদ্যপান্ত সমস্ত ঘটনা খুলিয়া বলিলেন। জমিদার অত্যন্ত বিরক্ত হইয়া কহিলেন, সাহেবের মেথর যখন 4 সের ঘি চাহিল, তুমি বিনা বাক্যে তৎক্ষণাৎ কেন দিলে না? তোমার কি বাপের করি লাগিত? হরকুমার অস্বীকার করিতে পারিলেন না যে ইহাতে তাহার পৈতৃক সম্পত্তির কোনরূপ ক্ষতি হইত না। অপরাধ স্বীকার করিয়া কহিলেন, আমার গ্রহবন্ধু তাই এমন দুর্বৃদ্ধি ঘটিয়াছিল। জমিদার কহিলেন, তাহার পর আবার সাহেবের নামে নালিশ করিতে তোমাকে কে বলিল? হরকুমার কহিলেন, ধর্মবতার নালিশ করিবার ইচ্ছা আমার ছিল না। দেখছো, ওই বললো আর এখন বুঝে নেই। ওই আমাদের গ্রামের শশী, তাহার কথা কোনো মোকদ্দমা জোটে না। সে ছোড়া নিতান্ত জোর করিয়া প্রায় আমার সম্মতি না লইয়াই এ হাঙ্গামা বাঁধিয়াছে। মিথ্যে কথা বলে দিল। আচ্ছা, এবার দেখো। শুনিয়া জমিদার শশীভূষণের উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিলেন। বুঝলেন লোকটা অপদার্থনব্য উকিল, কোনো ছুতায় একটা হুজুক তুলিয়া সাধারণের সম্মুখে পরিচিত হইবার চেষ্টা আছে। নায়েবকে হুকুম করিয়া দিলেন, মোকদ্দমা তুলিয়া লইয়া যেন অবিলম্বে ছোট বড় ম্যাজিস্ট্রেট যুগলকে ঠান্ডা করা হই। আচ্ছা, নায়েব সাহেবের জন্য কিঞ্চিত ফলমূল ও শীতলভোগ উপহার লইয়া জয়েন্ট ম্যাজিস্ট্রেটের বাসায় গিয়া হাজির হইলেন। সাহেবকে জানাইলেন সাহেবের নামে মোকদ্দমা করা তাহার আদৌ স্ববিরুদ্ধ। কেবল শশীভূষণ নামে গ্রামের এক অয়াতশ্রু অপগণ্ড অবার্চিন উকিল তাহাকে এক প্রকার না জানাইয়া এইরূপ স্পর্ধার কাজ করিয়াছে। সাহেব শশীভূষণের প্রতি অত্যন্ত বিরক্ত এবং নায়েবের প্রতি বড় সন্তুষ্ট হইলেন। রাগের মাথায় নায়েব বাবুকে দণ্ড বিধান করিয়া তিনি দুঃখিত আছেন। সাহেব বাংলা ভাষার পরীক্ষায় সম্প্রতি পুরস্কার লাভ করিয়া সাধারণের সহিত সাধু ভাষায় বাক্যলাপ করেন। নায়েব কহিলেন, মা বাপ কখনো বা রাগ করিয়া শাস্তিও দিয়া থাকেন, কখনো বা আদর করিয়া কোলেও টানিয়া লন। ইহাতে সন্তানের বা মা বাপের দুঃখের কোনো কারণ নাই। অতঃপর জয়েন্ট সাহেবের ভৃত্যবর্গকে যথাযোগ্য পারিতোষিক দিয়া হরকুমার মফস্বলে ম্যাজিস্ট্রেট সাহেবের সহিত দেখা করিতে গেলেন। ম্যাজিস্ট্রেট তাহার মুখে শশীভূষণের স্পর্ধার কথা শুনিয়া কহিলেন, আমিও আশ্চর্য হইতেছিলাম যে নায়েববাবুকে বরাবর ভালো লোক বলিয়া জানিতাম। তিনি যে সর্বাগ্রে আমাকে জানাইয়া গোপনে মিটমাট না করিয়া হঠাৎ মোকদ্দমা আনিবেন, এ কি অসম্ভব ব্যাপার? এখন সমস্ত বুঝিতে পারিতেছি। অবশেষে নায়েবকে জিজ্ঞাসা করিলেন, শশী কংগ্রেসে যোগ দিয়াছে কি না? এটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, যে নায়েবকে কে জিজ্ঞেস করেছিল যে শশী কংগ্রেসে যোগ দিয়েছে কিনা। নায়েব অম্লান মুখে বললেন হ্যাঁ। এটা জিজ্ঞেস করেছিল ম্যাজিস্ট্রেট। এটা ভেরি ইম্পর্টেন্ট। সাহেব তাহার সাহেবী বুদ্ধিতে স্পষ্ট বুঝিতে পাইলেন এ সমস্ত কংগ্রেসের চাল। একটা পাকচক্র বাঁধাইয়া অমৃতবাজারে প্রবন্ধ লিখিয়া, অমৃতবাজার পত্রিকার নাম, গভর্নমেন্টের সহিত খিট্টিমিটি করিবার জন্য কংগ্রেসের ক্ষুদ্র ক্ষুদ্র চেলাগণ লুকায়িতভাবে চতুর্দিক অগ্রসর অনুসন্ধান করিতেছে। এই সকল ক্ষুদ্র কণ্টকগণকে একদমে দলন করিয়া ফেলিবার জন্য ম্যাজিস্ট্রেটের হস্তে অধিকতর সরাসরি ক্ষমতা দেওয়া হয় নাই বলিয়া সাহেব ভারতবর্ষীয় গভর্নমেন্টকে অত্যন্ত দুর্বল গভর্নমেন্ট বলিয়া মনে মনে ধিক্কার দিলেন। কিন্তু কংগ্রেসওয়ালা শশীভূষণের নাম ম্যাজিস্ট্রেট মনে রাখিলেন। এরপর আমরা পড়ব পঞ্চম অধ্যায়। সংসারে বড় বড় ব্যাপারগুলি যখন প্রবলভাবে গজাইয়া উঠিতে থাকে, তখন ছোট ছোট ব্যাপারগুলিও ক্ষুদিত ক্ষুদ্র শিকড় জাল লইয়া জগতের উপর আপন দাবি বিস্তার করিতে ছাড়ে না। শশীভূষণ যখন এই ম্যাজিস্ট্রেটের হাঙ্গামা লইয়া বিশেষ ব্যস্ত, যখন বিস্তৃত পুঁথিপত্র হইতে আইন উদ্ধার করিছেন, মনে মনে বক্তৃতা শান দিতেছেন, কল্পনায় সাক্ষীকে জেরা করিতে বসিয়া গিয়াছেন এবং প্রকাশ্য আদালতের লোকারণ্য দৃশ্য এবং যুদ্ধ পর্বের ভাবী পর্বাধ্যায়গুলি মনে আনিয়া ক্ষণে ক্ষণে কম্পিত ঘর্মাক্ত হইয়া উঠিতেছেন, তখন তাহার ক্ষুদ্র ছাত্রীটি তাহার ছিন্নপ্রায় চারুপাঠ ও মসিবিচিত্র, চারুপাঠ বইয়ের নাম, মসিবিচিত্র লিখিবার খাতা বাগান হইতে কখনো ফুল কখনো
ফল মাতৃভাণ্ডার হইতে কোনোদিন আচার, কোনোদিন নারিকেল মিষ্টান্ন, কোনোদিন পাতায় মোড়া কেতকী কেশর সুগন্ধি গৃহনির্মিত খয়ের আনিয়া নিয়মিত সময়ে তাহার দ্বারে আসিয়া উপস্থিত হইত। প্রথম দিন কতক দেখিল শশীভূষণ একখানা চিত্রহীন প্রকাণ্ড কঠোর মূর্তি গ্রন্থ খুলিয়া অন্যমনস্কভাবে পাতা উল্টাইয়াছেন। সেটা যে মনোযোগ দিয়া পাঠ করিতেছেন তাহাও বোধ হইল না। অন্য সময় শশীভূষণ যে সকল গ্রন্থ পড়িতেন তাহার মধ্যে হইতে কোনো না কোনো অংশ গিরিবালাকে বুঝাইবার চেষ্টা করিতেন, কিন্তু ওই স্থূলকায় কালো মলাটের পুস্তক হইতে গিরিবালাকে শোনাবার যোগ্য কি দুটো কোথাও ছিল না? তা না থাক, তাই বলিয়া ওই বইখানি কি এতই বড় আর গিরিবালা কি এতই ছোট? প্রথমটা গুরুর মনোযোগ আকর্ষণের জন্য গিরিবালাকে সুর করিয়া বানান করিয়া বেণী সমেত দেহের ঊর্ধ্বার্ধ উত্তরার্ধ সবেগে দুলাইতে দুলাইতে উচ্চস্বরে আপনি পড়া আরম্ভ করিয়া দিল। দেখিল তাহাতে বিশেষ ফল হইল না। কালো মোটা বইখানার উপর মনে মনে অত্যন্ত চটিয়া গেল। ওটাকে একটা কুৎসিত কঠোর নিষ্ঠুর মানুষের মতো করিয়া দেখিতে লাগিল। ওই বইখানা যে গিরিবালাকে বালিকা বলিয়া সম্পূর্ণ অবজ্ঞা করে, তাহা যেন তাহার প্রত্যেক দুর্বোধ পাতা দুষ্ট মানুষের মুখের মতো আকার ধারণ করিয়া নীরবে প্রকাশ করিতে লাগিল। সেই বইখানা যদি কোনো চোরের চুরি করিয়া লইয়া যাইত, তবে সেই চোরকে সে তাহার মাতৃভাণ্ডারের সমস্ত কেয়া খয়ের চুরি করিয়া পুরস্কার দিতে পারিত। সেই বইখানার বিনাশের জন্য সে মনে মনে দেবতার নিকট যে সকল অসঙ্গত অসম্ভব প্রার্থনা করিয়াছিল তাহা দেবতারা শুনেন নাই এবং পাঠকদিগকে শোনাইবার কোনো আবশ্যক দেখি না। তখন ব্যথিত হৃদয় বালিকা দুই একদিন চারুপাঠ হস্তে গুরুগৃহে গমন বন্ধ করিল এবং সেই দুই একদিন পরে এই বিচ্ছেদের ফল পরীক্ষা করিয়া দেখিবার জন্য সে অন্য ছলে শশীভূষণের গৃহ সম্মুখবর্তী পথে আসিয়া কটাক্ষপাত করিয়া দেখিল শশীভূষণ সেই কালো বইখানা ফেলিয়া একাকী দাঁড়াইয়া হাত নাড়িয়া লোহার গোড়াদেগুলার প্রতি বিজাতীয় ভাষায় বক্তৃতা প্রয়োগ করিতেছেন। বোধ করি বিচারকের মন কেমন করিয়া গোলাইবেন এই লোহাগুলার উপর তাহার পরীক্ষা হইতেছে। সংসারে অনভিজ্ঞ গ্রন্থ বিহারী শশীভূষণের ধারণা ছিল যে পুরাকালে ডিম স্থিনিস সিসিরো বার্গ সেরেডিন প্রভৃতি বাগ্মীগণ বাক্য বলে যে সকল অসামান্য কার্য করিয়া গিয়াছেন, এগুলো পাশ্চাত্য, কেউ দার্শনিক রয়েছেন, কেউ নাট্যকার রয়েছেন, এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব বা এমসিকিউতে আলোচনা করে নেব, সময় খুব অভাব। বাগ্মীগণ বাক্য বলে যে সকল অসামান্য কার্য করিয়া গিয়াছেন, যেসব শব্দভেদী স্বর বর্ষণে অন্যায়কে ছিন্নভিন্ন, অত্যাচারকে লাঞ্ছিত এবং অহংকারকে ধূলিসাৎ করিয়া দিয়াছেন, আজিকার দোকানদারির দিনেও তাহা অসম্ভব নহে। প্রভুত্ব মদগর্বিত উদ্ধত ইংরেজকে কেমন করিয়া তিনি জনসমক্ষে লজ্জিত ও অনুতপ্ত করিবেন। তিলকুচি গ্রামের জীর্ণ ক্ষুদ্র গৃহে দাঁড়াইয়া শশীভূষণ তাহারই চর্চা করিতে লাগিলেন। এটি 5 নম্বর অধ্যায়ে তিলকুচি গ্রামের কথা প্রথম রয়েছে। এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসতে পারে যে তিলকুচি গ্রামের যে কাহিনী রয়েছে এটা প্রথম কোন অধ্যায়ে প্রকাশিত হয়েছে, জানাবো 5ম অধ্যায়ে। দেখো এরপরে এদিকে 6ষ্ঠ অধ্যায় রয়েছে, এখানে আমরা 5ম অধ্যায় পড়ছি। আকাশের দেবতারা শুনিয়া হাসিয়াছিলেন কি তাহাদের দেবচক্ষু অশ্রুসিক্ত হইতেছিল তাহা কেহ বলিতে পারে না। সুতরাং সেদিন গিরিবালা তাহার দৃষ্টিপথে পড়িল না। সেদিন বালিকার অঞ্চলে জাম ছিল না। পূর্বে একবার জামের আঁটি ধরা পড়িয়া অবধি ওই ফল সম্বন্ধে সে অত্যন্ত সংকুচিত ছিল। পূর্বে একবার এটা হয়েছে, এমনকি শশীভূষণ যদি কোনোদিন নিরীহভাবে জিজ্ঞাসা করিত, গিরি আজ জাম নেই, সে সেটাকে গুরু উপহাস জ্ঞান করিয়া শোকবে যাও বলিয়া তর্জন করিয়া পলায়নের উপক্রম করিত। জামের আঁটির অভাবে আজ তাহাকে একটা কৌশল অবলম্বন করিতে হইল। সহসা দূরের দিকে নিক্ষেপ করিয়া বালিকা উচ্চস্বরে বলে উঠিল, স্বর্ণ ভাই, তুই যাস নে, আমি এখনই যাচ্ছি। পুরুষ পাঠক মনে করিতে পারেন যে কথাটা স্বর্ণলতা নামক কোনো দূরবর্তিনী সঙ্গিনীকে লক্ষ্য করিয়া উচ্চারিত, কিন্তু পাঠকরা সহজেই বুঝিতে পারিবেন দূরে কেহ ছিল না, লক্ষ্য অত্যন্ত, এটা আসবে কার নাম, স্বর্ণ বলে চিন্তা করেছিল, স্বর্ণ ভাই। আচ্ছা, কেহ ছিল না, লক্ষ্য অত্যন্ত নিকট, কিন্তু হাই অন্ধপুরুষের প্রতি সে লক্ষ্যভ্রষ্ট হইয়া গেল। শশীভূষণ যে শুনিতে পান নাই তাহা নহে, তিনি তাহার মর্ম গ্রহণ করিতে পারিলেন না। তিনি মনে করিলেন বালিকা সত্যই ক্রীড়ার জন্য উৎসুক এবং সেদিন তাহাকে খেলা হইতে অধ্যয়নের আকর্ষণ করিয়া আনিতে তাহার
অধ্যবসায় ছিল না, কারণ তিনিও সেদিন কোনো কোনো হৃদয়ের দিকে লক্ষ্য করিয়া তীক্ষ্ণ স্বর সন্ধান করেছিল। বালিকার ক্ষুদ্র হস্তের সামান্য লক্ষ্য যেমন ব্যর্থ হইয়াছিল, তাহার শিক্ষিত হস্তের মহৎ লক্ষ্য সেইরূপ ব্যর্থ হইয়াছিল। পাঠকেরা সে সংবাদ পূর্বেই অবগত হইয়াছেন। জামের আঁটির একটা গুণ এই যে একে অনেকগুলি নিক্ষেপ করা যায়, চারিটি নিষ্ফল হইলে অন্তত পঞ্চমটি ঠিক স্থানে গিয়া লাগিতে পারে, কিন্তু স্বর্ণ হাজার কাল্পনিক হোক, তাহাকে এক্ষুনি যাচ্ছি আশা দিয়া অধিকক্ষণ দাঁড়াইয়া থাকা যায় না। থাকিলে স্বর্ণের অস্তিত্ব সম্বন্ধে লোকের স্বভাবতই সন্দেহ জন্মিতে পারে। সুতরাং সে উপায়টি যখন নিষ্ফল হইল, তখন গিরিবালাকে অবিলম্বে চলিয়া যেতে হইল। তথাপি স্বর্ণ নাম্নী কোনো দূরস্থিত সহচরীর সঙ্গ লাভ করিবার অভিলাষ আন্তরিক হইলে যেরূপ সবেগে উৎসাহের সহিত পাদচারণা করা স্বাভাবিক হইত, গিরিবালার গতিতে তাহা লক্ষিত হইল না। সে জন্য তাহার পৃষ্ঠ দিয়াও অনুভব করিবার চেষ্টা করিয়াছিল পশ্চাতে কেহ আসিতেছে কিনা। যখন নিশ্চয় বুঝিল কেহ আসিতেছে না, তখন আশার শেষতম ক্ষীণতম ভগ্নাংশটুকু লইয়া একবার পশ্চাৎ ফিরিয়া চাহিয়া দেখিল, এবং কাহাকেও না দেখিয়া সে ক্ষুদ্র অংশটুকু এবং শিথিলপত্র চারুপাটখানি খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া পথে ছড়াইয়া দিল। এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সে রাস্তায় কী ছিঁড়ে ফেললো। আমরা বলবো চারুপাঠ যে বইটি ছিল সেটা কোনো ছিঁড়ে ফেললো। শশীভূষণ তাহাকে যে বিদ্যাটুকু দিয়াছে সেইটুকু যদি সে কোনো মতে ফেরাইয়া দিতে পারিত, তবে বোধ হয় পরিত্যাজ্য জামের আঁটির মতো সে সমস্ত শশীভূষণের দ্বারের সম্মুখে সশব্দে নিক্ষেপ করিয়া দিয়া চলিয়া আসিত। বালিকা প্রতিজ্ঞা করিল, দ্বিতীয়বার শশীভূষণের সহিত দেখা হইবার পূর্বেই সে সমস্ত প্রশ্ন ভুলিয়া যাইবে। তিনি যে প্রশ্ন জিজ্ঞাসা করিবেন তাহার কোনোটিরই উত্তর দিতে পারিবেন না, একটিরও না। তখন শশীভূষণ অত্যন্ত জব্দ হইবে। গিরিবালার দুই চক্ষু জ্বলে ভরিয়া আসিল। পড়া ভুলিয়া গেলে শশীভূষণের যে কিরূপ তীব্র অনুতাপের কারণ হইবে তাহা মনে করিয়া সে পীড়িত হৃদয়ের কিঞ্চিত সান্ত্বনা লাভ করিল, এবং কেবলমাত্র শশীভূষণের দোষে বিস্মৃত শিক্ষা সে হতিভাগিনী ভবিষ্যৎ গিরিবালাকে কল্পনা করিয়া তাহার নিজের প্রতি করুণারস উচ্ছ্বলিত হইয়া উঠিল। আকাশে মেঘ করিতে লাগিল। বর্ষাকালে এমন মেঘ প্রতিদিন করে থাকে। গিরিবালা পথের প্রান্তে একটা গাছের আড়ালে দাঁড়াইয়া অভিমানে ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। এমন অকারণ কান্না প্রতিদিন কত বালিকা কাজে থাকে, উহার মধ্যে লক্ষ্য করিবার বিষয় কিছু ছিল না। এবার আমরা পড়ব ষষ্ঠ পরিচ্ছেদ। শশীভূষণের আইন সম্বন্ধীয় গবেষণা এবং বক্তৃতা চর্চা কী কারণে ব্যর্থ হইয়া গেল তাহা পাঠকদের অগোচর নাই। ম্যাজিস্ট্রেটের নামে মোকদ্দমা অকস্মাৎ মিটিয়া গেল। হরকুমার তাহাদের জেলার বেঞ্চের অনোরারি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হইলেন। তার পদোন্নতি হয়ে গেল কার? এই হরকুমারের, কারণ ইংরেজদের পক্ষে গেল সেই জন্য। একখানা মলিন চাপকান ও তৈলাক্ত পাগড়ি পরিয়া হরকুমার আজকাল প্রায় জেলায় গিয়া সাহেবদিওকে নিয়মিত সেলাম করে আসেন। শশীভূষণের সেই কালো মোটা বইখানা আর পড়তে এতদিন পরে গিরিবালার অভিশাপ ফলিতে আরম্ভ করিল। সে একটি অন্ধকার কোণে নির্বাচিত হইয়া অনাদরিত বিস্মৃতভাবে ধূলি স্তর সংগ্রহে প্রবৃত্ত হইল। কিন্তু তাহার অনাদার দেখিয়া সে বালিকা আনন্দ লাভ করিবে, সেই গিরিবালা কোথায়? শশীভূষণ যেদিন প্রথম আইনের গ্রন্থ বন্ধ করিয়া বসলেন, সেই দিনই হঠাৎ বুঝিতে পারিলেন গিরিবালা আসে নাই। তখন একে একে কয়েকদিনের ইতিহাস অল্পে অল্পে তাহার মনে পড়িতে লাগিল। একদিন উজ্জ্বল প্রভাতে গিরিবালা অঞ্চল ভরিয়া নববর্ষার আর্দ্র বকুল ফুল আনিয়াছিল। তাহাকে দেখিয়াও যখন তিনি গ্রন্থ হইতে দৃষ্টি তুলিলেন না, তখন তাহার উচ্ছ্বাসে সহসা বাধা পড়িল। সে তাহার অঞ্চল বৃদ্ধ একটা সূচ সুতা বাহির করিয়া নতশিরে একটি একটি করিয়া ফুল লইয়া মালা গাঁথিতে লাগিল। মালা অত্যন্ত ধীরে ধীরে গাঁথিল। অনেক বিলম্বে শেষ হইল। বেলা হইয়া আসিল। গিরিবালার ঘরে ফিরিবার সময় হইল। তথাপি শশীভূষণের পড়া শেষ হইল না। গিরিবালা মালাটা তক্তপোষের উপর রাখিয়া ম্লান ভাবে চলিয়া গেল। মনে পড়িল তাহার অভিমান প্রতিদিন কেমন করিয়া ঘনীভূত হইয়া উঠিল। আচ্ছা, কোন ফুলের মালা গাঁথিল এটা জরুরি আছে, যে বকুল ফুল, এই বকুল ফুল। আচ্ছা, মনে পড়িল তাহার অভিমান প্রতিদিন কেমন করিয়া ঘনীভূত হইয়া উঠিল। কবে হইতে সে তাহার ঘরে প্রবেশ করিয়া ঘরের সম্মুখবর্তী পথে মধ্যে দেখা দিত এবং চলিয়া যেত। অবশেষে কবে হইতে বালিকা সেই পথে আসাও বন্ধ করিয়াছে, সেও তো আজ কিছুদিন হইল। গিরিবালার অভিমান তো এতদিন স্থায়ী হয় না। শশীভূষণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া হতবুদ্ধি হতকর্মের মতো দেয়ালে পিঠ দিয়া বসিয়া রহিলেন। ক্ষুদ্র ছাত্রীটি না আসাতে তাহার পাঠ্যগ্রন্থগুলি নিতান্ত বিষাদ হইয়া আসিল। বই টানিয়া টানিয়া লইয়া দুই চারি পাতা পড়িয়া ফেলিয়া দিতে হয়। লিখিতে লিখিতে ক্ষণে ক্ষণে সচকিত পথের দিকে দ্বারের অভিমুখে প্রতীক্ষাপূর্ণ দৃষ্টি বিক্ষিপ্ত হইতে থাকে এবং লেখা ভঙ্গ হয়। শশীভূষণ আশঙ্কা হইল গিরিবালার অসুখ হইয়া থাকিবে। গোপনে সন্ধান লইয়া জানিলেন সে আশঙ্কা অমূলক। গিরিবালা আজকাল আর ঘর হইতে বাহির হয় না, তাহার জন্য পাত্র স্থির হইয়াছে।
অর্থাৎ বিয়ের কথা জানা যাচ্ছে ষষ্ঠ পরিচ্ছেদে। গিরি যেদিন চারুপাঠের ছিন্নখণ্ডে গ্রামের পঙ্কিল পথ বিকীর্ণ করিয়াছিল, তাহার পরদিন প্রত্যুষে ক্ষুদ্র অঞ্চলে বিচিত্র উপহার সংগ্রহ করিয়া দ্রুতপদে ঘোর হইতে বাহির হইয়া আসিল। অতিশয় গ্রীষ্ম হাওয়াতে নিদ্রাহীন রাত্রি অতিবাহন করিয়া হরকুমার ভোরবেলা হইতে বাহিরে বসিয়া গা খুলিয়া তামা খাইছিলেন। গিরিকে জিজ্ঞাসা করিলেন, কোথায় যাচ্ছিস? গিরি কহিল, শিশি দাদার বাড়ি। হরকুমার ধমক দিয়া কহিলেন, শিশিদার বাড়ি যেতে হবে না, ঘরে যা। এ বলিয়া আসন্ন শ্বশুর গৃহবাস বয়প্রাপ্ত কন্যার লজ্জার অভাব সম্বন্ধে বিস্তর তিরস্কার করিলেন। সেই দিন হইতে তাহার বাহিরে আসা বন্ধ হইয়াছে। এবার আর তাহার অভিমান ভঙ্গ করিবার অবসর জুটিল না। আমসত্ত্ব কেয়া খয়ের এবং জারক নেবু ভাণ্ডারে যথাস্থানে ফিরিয়া গেল। আমসত্ত্ব কেয়া খয়ের এবং জারক নেবু ভাণ্ডারে যথাস্থানে ফিরিয়া গেল। বৃষ্টি পড়িতে লাগিল, বকুল ফুল ঝরিতে লাগিল, গাছ ভরিয়া পেয়ারা পাকিয়া উঠিল এবং শাখা স্খলিত, পক্ষী চঞ্চুক্ষত, সুপক্ষ কালো জামে তরুতল প্রতিদিন সমাচ্ছন্ন হইতে লাগিল। হাই, সেই ছিন্ন প্রায় চারু পাটখানি আর নাই। এবার আমরা পড়ব সপ্তম পরিচ্ছেদ। গ্রামে গিরিবালার বিবাহে যেদিন সানাই বাজিতেছিল, সেদিন অনিয়মন্ত্রিত শশীভূষণ নৌকা করিয়া কলকাতা অভিমুখে চলিলেন। সপ্তম পরিচ্ছেদে তার বিয়ে হয়েছে গিরিবালার এবং সে কলকাতার জন্য যাওয়ার রাস্তা বা প্রস্তুতি নিচ্ছে। মোকদ্দমা উঠাইয়া লোয়া অবধি হরকুমার শশীকে বিষচক্ষে দেখছেন, কারণ তিনি মনে স্থির করিয়াছিলেন শশী তাহাকে নিশ্চয়ই ঘৃণা করিতেছে। শশীর মুখে চোখে ব্যবহারে তিনি তাহার সহস্র কাল্পনিক নিদর্শন দেখিতে লাগিলেন। গ্রামের সকল লোকই তাহার অপমান বৃত্তান্ত ক্রমশ বিস্মৃত হইতেছে। কেবল শশীভূষণ একাকে সেই দুঃস্মৃতি জাগাইয়া রাখিয়াছে মনে করিয়া তিনি তাহাকে দুই চক্ষে দেখিতে পারিতেন না। তাহার সহিত সাক্ষাৎ হইবা মাত্র তাহার অন্তঃকরণের মধ্যে একটুখানি সলজ্জ সংকোচ এবং সেই সঙ্গে প্রবল আক্রোশের সঞ্চার হইত। শশীকে গ্রাম ছাড়া করিতে হইবে বলিয়া হরকুমার প্রতিজ্ঞা করিয়া বসিলেন। শশীভূষণের মতো লোককে গ্রাম ছাড়া করা কাজটা তেমন দ্রুহ নহে। নায়েব মশাইয়ের অভিপ্রায় অনতিবিলম্বে সফল হইল। একদিন সকালবেলা পুস্তকের বোঝা এবং গুটি 2-4 টিনের বাক্স সঙ্গে লইয়া শশীভূষণ নৌকায় চড়িলেন। গ্রামের সহিত তাহার যে একটি সুখের বন্ধন ছিল, সেও আজ সমারোহ সহকারে ছিন্ন হইতেছে। সুকোমল বন্ধনটি যে কত দৃঢ়ভাবে তাহার হৃদয়কে বেষ্টন করিয়া ধরিয়াছিল, তাহা তিনি পূর্বে সম্পূর্ণরূপে জানিতে পারেন নাই। আজ যখন নৌকা ছাড়িয়া দিল, গ্রামের বৃক্ষচূড়াগুলি অস্পষ্ট এবং উৎসবের বাদ্যধ্বনি ক্ষীণতর হইয়া আসিল, তখন সহসা অশ্রু বাষ্পে হৃদয় স্ফীত হইয়া উঠিয়া তাহার কণ্ঠ রোধ করিয়া ধরিল। রক্তচ্ছ্বাস বেগে কপালের শিরাগুলা টনটন করিতে লাগিল এবং জগৎ সংসারের সমস্ত দৃশ্য ছায়ানির্মিত মায়া মরীচিকার মতো অত্যন্ত অস্পষ্ট প্রতিভাত হইল। প্রতিকূল বাতাস অতিশয় বেগে বইতেছিল সেজন্য শরৎ অনুকূল হইলেও নৌকা ধীরে ধীরে অগ্রসর হইতেছিল। এমন সময় নদীর মধ্যে এক কাণ্ড ঘটিল, যাহাতে শশীভূষণের যাত্রার ব্যাঘাত করিয়া দিল। স্টেশন ঘাট হইতে সদর মহকুমা পর্যন্ত একটি নতুন স্টিমার লাইন সম্প্রতি খুলিয়াছে। সেই স্টিমারটি সশব্দে পক্ষ সঞ্চালন করিয়া ঢেউ তুলিয়া উজানে আসিছিল। জাহাজে নতুন লাইনের অল্পবয়স্ক ম্যানেজার সাহেব এবং অল্পসংখ্যক যাত্রী ছিল। যাত্রীদের মধ্যে শশীভূষণের গ্রাম হইতে কেহ কেহ উঠিয়াছিল। একটি মহাজনের নৌকা কিছু দূর হইতে এই স্টিমারের সহিত পাল্লা দিয়া আসিতে চেষ্টা করেছিল, আবার মাঝে মাঝে ধরি করিতেছিল, আবার মাঝে মাঝে পশ্চাতে পড়িতেছিল। মাঝির ক্রমশ রোখ চাপিয়া গেল। সে প্রথম পালের উপর দ্বিতীয় পাল এবং দ্বিতীয় পালের উপর তৃতীয় পাল, অর্থাৎ মোট 3টে পাল তুলিয়া দিল। বাতাসের বেগে সুদীর্ঘ মাস্তুল সম্মুখে আনত হইয়া পড়িল এবং বিদীর্ণ তরঙ্গ রাশি অট্টকল স্বরে নৌকার দুই পার্শ্বে উন্মত্তভাবে নৃত্য করিতে লাগিল। নৌকা তখন ছিন্ন বলগা অশ্বের ন্যায় ছুটিয়া চলিল। একই স্থানে স্টিমারের পথ কিঞ্চিত বাঁকা ছিল, সেইখানে সংক্ষিপ্ততর পথ অবলম্বন করিয়া নৌকা স্টিমারকে ছাড়াইয়া গেল। ম্যানেজার সাহেব আগ্রহের ভরে রেলের উপর ঝুঁকিয়া নৌকার এই প্রতিযোগিতা দেখিছিল। যখন নৌকা তাহার পূর্ণতম বেগ প্রাপ্ত হইয়াছে এবং স্টিমারকে হাত 2-1 ছাড়াইয়া গিয়াছে, এমন সময় সাহেব একটা বন্দুক তুলিয়া স্ফীত পাল লক্ষ্য করিয়া আওয়াজ করিয়া দিল, অর্থাৎ গুলি চালিয়ে দিল। এক মুহূর্তে পাল ফাটিয়া গেল, নৌকা ডুবিয়া গেল, স্টিমার নদীর বাঁকের অন্তরালে অদৃশ্য হইয়া গেল। ম্যানেজার কেন যে এমন করিল তাহা বলা কঠিন। ইংরাজনন্দনের মনের ভাব আমরা বাঙালি হইয়া ঠিক বুঝিতে পারি না। হয়তো দিশি পালের প্রতিযোগিতা সে সহ্য করিতে পারে নাই, হয়তো একটা স্ফীত বিস্তীর্ণ পদার্থ বন্দুকের গুলি দ্বারা চক্ষের পলকে বিস্তীর্ণ
করিবার একটা হিংস্র প্রলোভন আছে। হয়তো এই গর্বিত নৌকাটার বস্ত্রখণ্ডের মধ্যে গুটি কয়েক ফুটা করিয়া নিমেষের মধ্যে ইহার নৌকালীলা সমাপ্ত করিয়া দিবার মধ্যে একটা প্রবল পৈশাচিক হাস্যরস আছে। নিশ্চয় জানি না, কিন্তু ইহা নিশ্চয় ইংরাজের মনের ভিতরে একটুখানি বিশ্বাস ছিল যে এই রসিকতাটুকুর করার দরুন সে কোনরূপ শাস্তির দায়িক নহে, অর্থাৎ তার কোনো শাস্তি হবে না বলে লেখক আগে অনুমান করেছেন। এই ধারণা ছিল যাহাদের নৌকা গেল এবং সম্ভবত প্রাণ সংশয় তাহারা মানুষের মধ্যেই গণ্য হইতে পারে না। সাহেব যখন বন্দুক তুলিয়া গুলি করিল এবং নৌকা ডুবিয়া গেল, তখন শশীভূষণের পানসি অর্থাৎ ছোট নৌকা, পানসি মানে ছোট নৌকা, ঘটনা স্থল নিকটবর্তী হইয়া সশক্ত ব্যাপারটি শশীভূষণ প্রত্যক্ষ দেখিতে পাইলেন। তাড়াতাড়ি নৌকা লইয়া গিয়া মাঝি এবং মোল্লাদিগকে উদ্ধার করিলেন। কেবল এক ব্যক্তি ভিতরে বসিয়া রন্ধনের জন্য মশলা পিষিতেছিল, তাহাকে আর দেখা গেল না। বর্ষার নদী খড়বেগে বহিয়া চলিল, অর্থাৎ সে ডুবে গেল। কে? এই মশলা যে মারছিল। শশীভূষণ হৃৎপিণ্ডের মধ্যে উত্তপ্ত রক্ত ফুটিতে লাগিল। আইন অত্যন্ত মন্দগতি। সে একটা বৃহৎ জটিল লৌহযন্ত্রের মতো তৌল করিয়া সে প্রমাণ গ্রহণ করে এবং নির্বিকারভাবে সে শাস্তি বিভাগ করিয়া দেয়। তাহার মধ্যে মানবহৃদয়ের উত্তাপ নাই, কিন্তু ক্ষুধার সহিত ভোজন, ইচ্ছার সহিত উপভোগ ও রসের সহিত শাস্তিকে বিচ্ছিন্ন করিয়া দেওয়া শশীভূষণের নিকট সমান অস্বাভাবিক বলিয়া বোধ হইল। অনেক অপরাধ আছে যাহা প্রত্যক্ষ করিবা মাত্র তৎক্ষণাৎ নিজ হস্তে তাহার শাস্তি বিধান না করিলে অন্তর্যামী বিধাতা পুরুষ যেন অন্তরের মধ্যে থাকিয়া পথকারীকে দগ্ধ করিতে থাকেন। তখন আইনের কথা স্মরণ করিয়া সান্ত্বনা লাভ করিতে হৃদয় লজ্জা বোধ হয়। কিন্তু কোলের আইন এবং কোলের জাহাজ ম্যানেজারটিকে শশীভূষণের নিকট হইতে দূরে লইয়া গেল। তাহাতে জগতের আর কি উপকার হইয়াছিল বলিতে পারি না, কিন্তু সে যাত্রায় নিঃসন্দেহে শশীভূষণের ভারতবর্ষীয় প্লীহা রক্ষা পাইয়াছিল। মাঝি মাল্লা যাহারা বাঁচিল তাহাদিওকে লইয়া শশী গ্রামে ফিরিয়া আসিলেন। নৌকায় কি বইয়াছিল? পাট। সেই পাট উদ্ধারের জন্য লোক নিযুক্ত করিয়া দিলেন এবং মাঝিকে ম্যানেজারের বিরুদ্ধে পুলিশে দরখাস্ত দিতে অনুরোধ করলেন। মাঝি কিছুতে সম্মত হই না। সে বলিল, নৌকা তো মজিয়াছে, এতক্ষণে নিজেকে মজাতে পারিব না। এটা কার বক্তব্য? মাঝির। প্রথমত পুলিশকে দর্শনী দিতে হইবে, তাহার পর কাজকর্ম আহার নিদ্রা ত্যাগ করিয়া আদালতে ঘুরিতে হইবে, তাহার পর সাহেবের নামে নালিশ করিয়া কি বিপাকে পড়িতে হইবে ও কি ফল লাভ হইবে তাহা ভগবান জানেন। অবশেষে সে যখন জানিল শশীভূষণ নিজে উকিল, আদালত খরচা তিনি বহন করিবেন এবং মোকদ্দমায় ভবিষ্যতে খেসারত পাইবার সম্পূর্ণ সম্ভাবনা আছে, তখন রাজি হইল। কিন্তু শশীভূষণের গ্রামের লোক যাহারা স্টিমারে উপস্থিত ছিল তাহারা কিছুতেই সাক্ষ্য দিতে চাহিল না। তাহারা শশীভূষণকে কহিল, মহাশয়, আমরা কিছু দেখি নাই, আমরা জাহাজের পশ্চাৎ ভাগে ছিলাম। কোলের ঘটঘট এবং জলের কলকল শব্দে সেখান হইতে বন্দুকের আওয়াজ শুনিবারও কোনো সম্ভাবনা ছিল না। দেশের লোককে আন্তরিক ধিক্কার দিয়া শশীভূষণ ম্যাজিস্ট্রেটের নিকট মোকদ্দমা চালাইলেন। সাক্ষীর কোনো আবশ্যক হইল না। ম্যানেজার স্বীকার করিল যে সে বন্দুক ছুড়িয়াছিল। কহিল, আকাশে এক ঝাঁক বক উড়িতেছিল। বক। তাহাদের প্রতি লক্ষ্য করা হয়েছিল। স্টিমার তখন পূর্ণবেগে চলেছিল এবং সেই মুহূর্তে নদীর বাঁকের অন্তরালে প্রবেশ করিয়াছিল। সুতরাং সে জানিতেও পারে নাই কাক মরিল কি বক মরিল কি নৌকাটা ডুবিল। অন্তরিক্ষে এবং পৃথিবীতে এত শিকারের জিনিস আছে যে কোনো বুদ্ধিমান ব্যক্তি ইচ্ছাপূর্বক ডাঁটি র্যাগ অর্থাৎ মলিন বস্ত্রখণ্ডের উপর সিকি পয়সা দামেরও ছিটাগুলি অপব্যয় করিতে পারে না। বেকসুর খালাস পাইয়া ম্যানেজার সাহেব চুরুট ফুকিতে ফুকিতে ক্লাবে হুইশট খেলিতে গেল। এর কিছুই হলো না সাহেবটার। যে লোকটা নৌকার মধ্যে মশলা পিসছিল 9 মাইল তফাতে তাহার মৃতদেহ ডাঙায় আসিয়া লাগিল এবং শশীভূষণ চিত্তদাহ লইয়া আপন গ্রামে ফিরিয়া আসলেন। অর্থাৎ শাস্তি দিতে না পারায় বা মামলায় হেরে যাওয়ায় এই চিত্তদাহ বা মনে আগুনিয়ে এই শশীভূষণ বাড়ি আসলো। আর সেই মৃতদেহটা 9 মাইল দূরে ভেসে উঠেছিল আর কি, ডাঙায় এসে লেগেছিল। যেদিন ফিরিয়া আসলেন সেদিন নৌকা সাইয়া গিরিবালাকে শ্বশুরবাড়ি লইয়া যাইতেছে। যদিও তাহাকে কেহ ডাকে নাই, তথাপি শশীভূষণ ধীরে ধীরে নদী তীরে আসিয়া উপস্থিত হইলেন। ঘাটে লোকের ভিড় ছিল, সেখানে না গিয়া কিছু দূরে অগ্রসর হইয়া দাঁড়াইলেন। নৌকা ঘাট ছাড়িয়া যখন তাহার সম্মুখে চলিয়া গেল, তখন চকিতের মতো একবার দেখিতে পাইলেন মাথায় ঘোমটা টানিয়া নববধূ নতশিরে বসিয়া আছে।
অনেক দিন হইতে গিরিবালার আশা ছিল যে গ্রাম ত্যাগ করিয়া যাইবার পূর্বে কোনো মতে একবার শশীভূষণের সহিত সাক্ষাৎ হইবে, কিন্তু আজ সে জানিতে পারিল না যে তাহার গুরু গ্রাম ত্যাগ করিয়া যাইবার পূর্বে কোনো মতে একবার শশীভূষণের সহিত সাক্ষাৎ হইবে গিরিবালার আশা ছিল, কিন্তু আজ সে জানিতে পারিল না যে তাহার গুরু অনতি দূরে তীরে দাঁড়াইয়া আছেন। একবার সে মুখ তুলিয়াও দেখিল না, কেবল নিঃশব্দ রোদনে তাহার দুই কপোল বহিয়া অশ্রুজল ঝরিয়া পড়িতে লাগিল। নৌকা ক্রমশ দূরে চলিয়া অদৃশ্য হইয়া গেল। জলের উপর প্রভাতে রৌদ্র ঝিকঝিক করিতে লাগিল। নিকটের আম্র শাখায় একটা পাপিয়া উচ্ছ্বসিত কণ্ঠে মুহুর্মুহু গান কহিয়া মনের আবেগ কিছুতেই নিঃশেষ করিতে পারিল না। কোন পাখি? পাপিয়া পাখি, ভেরি ইম্পর্টেন্ট। খেয়া নৌকা লোক বোঝাই লইয়া পারাপার হইতে লাগিল। মেয়েরা ঘাটে জল লইতে আসিয়া উচ্চ স্বরে গিরির শ্বশুরালয় যাত্রার আলোচনা তুলিল। শশীভূষণ চশমা খুলিয়া চোখ মুছিয়া সেই পথের ধারে সেই গোড়াদের মধ্যে সেই ক্ষুদ্র গৃহে প্রবেশ করিলেন। হঠাৎ একবার মনে হইল যেন গিরিবালার কণ্ঠ শুনিতে পাইলেন। শশী দাদা, কোথায় সে রে? কোথায়? কোথায় রে? কোথায়? কোথাও না। সে গৃহে না, সে পথে না, সে গ্রামে না, তাহার অশ্রুজলা ভিষিক্ত অন্তরের মাঝখানিতে। এরপরে আমরা অষ্টম পরিচ্ছেদ পড়ব। একটু তাড়াহুড়ায় আছি। শশীভূষণ পুনরায় জিনিসপত্র বাঁধিয়া কলিকাতা অভিমুখে যাত্রা করিলেন। কলিকাতায় কোনো কাজ নাই, সেখানে যাওয়ার কোনো বিশেষ উদ্দেশ্য নাই, সেজন্য রেলপথে না গিয়া বরাবর নদীপথে যাওয়ার ইচ্ছা করিলেন। তখন পূর্ণ বর্ষায় বাংলাদেশের চারিদিকে ছোটো ছোটো আঁকাবাঁকা সহস্র জলময় জাল বিস্তীর্ণ হইয়া পড়িয়াছে। ষোড়শ শ্যামল বঙ্গভূমির শিরা উপশিরাগুলি পরিপূর্ণ হইয়া তরুলতা তৃণগুল্ম। ঝোপঝাড় ধান পাট ইক্ষুতে 10 দিক উন্মত্ত যৌবনের প্রাচুর্য যেন একেবারে উদ্দাম উচ্ছৃঙ্খল হইয়া উঠিয়াছে। শশীভূষণের নৌকা সে সমস্ত সংকীর্ণ বক্র জলস্রোতের মধ্য দিয়া চলিতে লাগিল। জল তখন তীরের সহিত সমতল হইয়া গিয়াছে। কাশবন, সরবন এবং স্থানে স্থানে শস্যক্ষেত্রের জলমগ্ন হইয়াছে। গ্রামের বেড়া, বাঁশঝাড় ও আমবাগান একেবারে জলের অব্যবহিত ধারে আসিয়া দাঁড়াইয়াছে। দেবকোনারা যেন বাংলাদেশের তরু মূলবর্তী আলবাদগুলি জলসেচনে পরিপূর্ণ করিয়া দিয়াছে। যাত্রার অন্তরালে স্নান চিক্কণ বনশ্রী রৌদ্রে উজ্জ্বল হাস্যময় ছিল। অনতি বিলম্বে মেঘ করিয়া বৃষ্টি আরম্ভ হইল। তখন যেদিকে দৃষ্টি পড়ে সেই দিকই বিষণ্ণ এবং অপরিচ্ছন্ন দেখাইতে লাগিল। বন্যার সময় গরুগুলি যেমন জলবেষ্টিত মলিন পঙ্কিল সংকীর্ণ গোষ্ঠ প্রাঙ্গণের মধ্যে ভিড় করিয়া করুণ নেত্রে সহিষ্ণুভাবে দাঁড়াইয়া শ্রাবণের ধারা বর্ষণে ভিজিতে থাকে, বাংলাদেশ আপনার কদর্ম পিচ্ছিল ঘনসিক্ত রুদ্ধ জঙ্গলের মধ্যে মুখ বিষণ্ণ মুখে সেইরূপ পীড়িতভাবে অবিশ্রাম ভিজিতে লাগিল। চাষিরা টোকা মাথায় দিয়া বাহির হইয়াছে। স্ত্রীলোকেরা ভিজিতে ভিজিতে বাদলার শীতল বায়ুতে সংকুচিত হইয়া কুটির হইতে কুটিরান্তরে গৃহকার্যে যাতায়াত করিতেছে ও পিচ্ছল ঘাটে অত্যন্ত সাবধানে পা ফেলিয়া সিক্ত বস্ত্রে জল তুলিছে এবং গৃহস্থ পুরুষরা দাওয়ায় বসিয়া তামা খাইছে। নিতান্ত কাজের দায়ী থাকিলে কোমরে চাদর জড়াইয়া জুতা হস্তে ছাতি মাথায় বাইর হইতেছে। অবলা রমণীর মস্তকে ছাতি এই রৌদ্রগ্ধ বর্ষা প্লাবিত বঙ্গদেশের সনাতন পবিত্র প্রথার মধ্যে নাই, অর্থাৎ মহিলারা মাথা ছাঁ দিতে পাবে না। বৃষ্টি যখন কিছুতেই থামে না, তখন রুদ্র নৌকার মধ্যে বিরক্ত হইয়া উঠিয়া শশীভূষণ পুনশ্চ রেলপথে যাওয়ার স্থির করিলেন। এক জায়গায় একটা প্রশস্ত মোহনার মতো জায়গায় আসিয়া শশীভূষণ নৌকা বাঁধিয়া আহারের উদ্যোগ করিতে লাগলেন। ঘোড়ার পা খানায় পড়ে, অর্থাৎ অসহায় মানুষের বিপদ বেশি পড়ে। সে কেবল খানার দোষে নয়, ঘোড়ার পাঁটারও পরিবার দিকে একটু বিশেষ ঝোঁক আছে। শশীভূষণ সেদিন তাহার একটা প্রমাণ দিলেন। দুই নদীর মোহনায় মুখে বাঁশ বাঁধিয়া জেলেরা প্রকাণ্ড জাল পাতিয়াছে, কেবল এক পার্শ্বে নৌকা চলাচলের স্থান রাখিয়াছে। বহুকাল হইতে তাহারা এ কার্য করিয়া থাকে এবং সেজন্য খাজনাও দেয়। দুর্ভাগ্যক্রমে এ বৎসর এই পথে হঠাৎ জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট বাহাদুরের শুভাগমন করিলেন। তাহার বোট আসিতে দেখিয়া জেলেরা পূর্ব হইতে পার্শ্ববর্তী পথ নির্দেশ করিয়া উচ্চস্বরে সাবধান করিয়া দিল, কিন্তু মনুষ্যরচিত কোনো বাধাকে সম্মান প্রদর্শন করিয়া ঘুরিয়া যাওয়া সাহেবের মাঝির অভ্যাস নাই। সে সেই জালের উপর দিয়াই বোট চলাইয়া দিল।
জাল অনবরত হইয়া বোটকে পথ ছাড়িয়া দিল, কিন্তু তাহার হাল বাঁধিয়া গেল। কিঞ্চিত বিলম্বে এবং চেষ্টায় হাল ছাড়িয়া লইতে হইল। পুলিশ সাহেব অত্যন্ত গরম এবং রক্তবর্ণ হইয়া বোট বাঁধিলেন। তাহার মূর্তি দেখিয়াই জেলে চারটে, মোট জেলে ছিল চারটে, ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। সাহেব তাহার মাল্লাদিগকে জাল কাটিয়া ফেলিতে আদেশ করিলেন। তাহারা সেই 7-8 টাকার বৃহৎ জাল কাটিয়া টুকরা টুকরা করিয়া ফেলিল। পরীক্ষা আসতে পারে যে কত টাকার জাল ছিল, 700-800 টাকার। জালের উপর জাল ঝাড়িয়া অবশেষে জেলদিগকে ধরিয়া আনিবার আদেশ হইল। কনস্টেবল পলাতক জেলে চারিটির সন্ধান না পাইয়া যে চারিজনকে হাতের কাছে পাইল তাহাদিগকে ধরিয়া আনিল। তাহারা আপন দিগকে নিরাপরাধ বলিয়া জোরহস্তে কাকুতি মিনতি করিতে লাগল। পুলিশ বাহাদুর যখন সেই বন্দীদিগকে সঙ্গে লইবার হুকুম দিতেছেন, এমন সময় চশমা পরা শশীভূষণ তাড়াতাড়ি একখানা জামা পরিয়া তাহার বোতাম না লাগাইয়া চটি জুতা চটচট করিতে করিতে ঊর্ধ্বশ্বাসে পুলিশের বোটের সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন। কম্পিউসর কহিলেন, স্যার, জেলের জাল ছিঁড়িবার এবং এই চারিজন লোককে উৎপীড়ন করিবার তোমার কোনো অধিকার নাই। পুলিশের বড় কর্তা তাহাকে হিন্দি ভাষায় একটা বিশেষ অসম্মানের কথা বলিবা মাত্র তিনি এক মুহূর্তে কিঞ্চিত উচ্চ ডাঙা হইতে বোটের মধ্যে লাফাইয়া পড়িয়াই একেবারে সাহেবের উপর আপনাকে নিক্ষেপ করিলেন। বালকের মতো পাগলের মতো মারিতে লাগিলেন। তাহার পর কী হইল তিনি তাহা জানেন না। পুলিশের থানার মধ্যে যখন জাগিয়া উঠিলেন তখন বলিতে সংকোচ বোধ হয়। যেরূপ ব্যবহার প্রাপ্ত হইলেন তাহাতে মানসিক সম্মান অথবা শারীরিক আরাম বোধ হইল না। এরপরে আমরা নবম পরিচ্ছেদ পড়ব। শশীভূষণের বাপ উকিল ব্যারিস্টার লাগাইয়া প্রথমত শশীকে হাজত হইতে জামিনে খালাস করিলেন। তাহার পরে মোকদ্দমার জোগাড় করিতে লাগিল। যে সকল জেলের জাল নষ্ট হইয়াছে তাহারা শশীভূষণের এক পরগনার অন্তর্ভুক্ত এক জমিদারের অধীন। বিপদের সময় কখনো কখনো শশীর নিকটে তাহারা আইনের পরামর্শ লইতে আসিত। যাহাদিওকে সাহেব বোটে ধরিয়া আনিয়াছিল তাহারাও শশীভূষণের অপরিচিত নহে। শশী তাহাদিওকে সাক্ষী মানিবেন বলিয়া ডাকাইয়া আনিলেন। তাহারা ভয়ে অস্থির হইয়া উঠিল। স্ত্রী পুত্র লইয়া যাহাদিওকে সংসার যাত্রা নির্বাহ করিতে হই, পুলিশের সহিত বিবাদ করিলে তাহারা কোথায় গিয়া নিষ্কৃতি পাইবে? একটার অধিক প্রাণ কাহার শরীর আছে? যাহা লোকসান হইবার তাহা তো হইয়াছে, এখন আবার সাক্ষীর সপিনা ধরাইয়া এ কি মুশকিল। সকলে বলিল, ঠাকুর, তুমি তো আমাদিওকে বিষম ফেসাদে ফেলিলে। এটা কার বক্তব্য? সেই জেলেদের যারা মাছ মারছিল। বিস্তর বলা কোহার পর তাহারা অচ্ছত কথা বলিতে স্বীকার করিল। ইতিমধ্যে হরকুমার যেদিন বেঞ্চে কর্মোপলক্ষে জেলার সাহেবদিওকে সেলামি করিতে গেলেন, পুলিশ সাহেব হাসিয়া কহিলেন, নায়েব বাবু, শুনিতেছি তোমার প্রজারা পুলিশের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে প্রস্তুত হইয়াছে। নায়েব সজ্জিত হইয়া কহিলেন, হ্যাঁ, এও কি কখনো সম্ভব? ও পবিত্র জন্তুজাত পুত্রদিগের অসিতে এত ক্ষমতা? এটা কার বক্তব্য? নায়েবের বক্তব্য। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংবাদপত্র পাঠকরা অবগত আছেন, মোকদ্দমায় শশীভূষণের পক্ষ কিছুতেই টিকিতে পারিল না। জেলেরা একে একে আসিয়া কহিল, পুলিশ সাহেব তাহাদের জাল কাটিয়া দেন নাই, বোটে ডাকিয়া তাহাদের নাম ধাম লিখিয়া লইতেছিলেন। কেবল তাহাই নহে, তাহার দেশস্থ গুটিচারেক পরিচিত লোক সাক্ষ্য দিল যে তাহারা সে সময়ে ঘটনাস্থলে বিবাহের বোট যাত্রা উপলক্ষে উপস্থিত। শশীভূষণ যে অকারণে অগ্রসর হইয়া পুলিশের পাহারাওয়ালাদের প্রতি উপদ্রব করিয়াছে তাহারা প্রত্যক্ষ দেখিয়াছে। অর্থাৎ তারা কিন্তু সাক্ষী দেওয়ার সময় পুরোপুরি উল্টে গেল এবং শশীর বিরুদ্ধে কিন্তু ওরা বলতে লাগলো। শশীভূষণ স্বীকার করিলেন যে গালি খাইয়া বোটের মধ্যে প্রবেশ করিয়া তিনি সাহেবকে মারিয়াছেন, কিন্তু জাল কাটিয়া দেওয়া ও জেলেদের প্রতি উপদ্রব তাহার মূল কারণ। এরূপ অবস্থায় যে বিচারে শশীভূষণ শাস্তি পাইলেন তাহাকে অন্যায় বলা যেতে পারে না, তবে শাস্তিটা কিছু গুরুতর হইল। 3-4টা অভিযোগ: আঘাত, অনধিকার প্রবেশ, পুলিশের কর্তব্যে ব্যাঘাত ইত্যাদি সব কোটাই তাহার বিরুদ্ধে পুরা প্রমাণ হইল। শশীভূষণ তাহার সেই ক্ষুদ্র গৃহে তাহার প্রিয় পাঠ্যগ্রন্থগুলি ফেলিয়া 5 বৎসর জেল খাটিতে হইল। অর্থাৎ টানা 5 বছর তার জেল হলো। কার? এই শশীভূষণের। এটা নবম পরিচ্ছেদ রয়েছে। তাহার বাপ আপিল করিতে উদ্যত হইলে শশীভূষণ বারংবার নিষেধ কহিলেন, জেল ভালো, লোহার বেড়ি মিথ্যে কথা বলে না। এটা ভেরি ইম্পর্টেন্ট। জেল ভালো, লোহার বেড়ি মিথ্যে কথা বলে না, কিন্তু জেলের বাহিরে যে স্বাধীনতা আছে সে আমাদিওকে প্রতারণা করিয়া বিপদে ফেলে। আর যদি সৎসঙ্গের কথা বলতো, জেলের মধ্যে মিথ্যেবাদী কৃতঘ্ন কাপুরুষের সংখ্যা অল্প, কারণ স্থান পরিমিত, বাহিরে অনেক বেশি। এরপরে আমরা পড়ব 10ম পরিচ্ছেদ। শশীভূষণ জেলে প্রবেশ করিবার অনতিকাল পরেই তাহার পিতার মৃত্যু ঘটল। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে শশীভূষণের বাবা
কত নম্বর পরিচ্ছেদে মারা গিয়েছিল? আমরা 10ম পরিচ্ছেদে। তাহার আর বড় কেউ ছিল না, এক ভাই বহুকাল হইতে সেন্ট্রাল প্রভিন্সে কাজ করিতেন। কার? শশীর ভাই। দেশে আসা তাহার বড় ঘটিয়া উঠিত না। সেখানে তিনি বাড়ি তৈয়ারি করিয়া সপরিবারে স্থায়ী হইয়া বসিয়াছিলেন। দেশে বিশ্ব সম্পত্তি যাহা ছিল নায়েব হরকুমার তাহা অধিকাংশ নানা কৌশলে আত্মসাৎ করিলেন। অর্থাৎ শশীভূষণের যা যা সম্পত্তি ছিল সবগুলো কিন্তু এই গিরিবালার বাবা হরকুমার সবগুলো আত্মসাৎ করিলেন। দেখা যাচ্ছে জেলের মধ্যে অধিকাংশ কয়েদিকে যে পরিমাণ দুঃখ ভোগ করিতে হয়, দৈব বিপাকে শশীভূষণকে তদপেক্ষা অনেক বেশি সহ্য করিতে হইয়াছিল। তথাপি দীর্ঘ 5 বৎসর কাটিয়া গেল। আবার একদা বর্ষার দিনে জীর্ণ শরীর ও শূন্য হৃদয় লইয়া শশীভূষণ কারা প্রাচীরের বাহিরে আসিয়া দাঁড়াইলেন। স্বাধীনতা পাইলেন, কিন্তু তাহা ছাড়া কারার বাহিরে তাহার আর কেহ অথবা আর কিছু ছিল না। গৃহহীন, আত্মীয়হীন, সমাজহীন, কেবল তাহার একলাটির পক্ষে এত বড় জগৎ সংসার অত্যন্ত ঢিলা বলিয়া ঠেকেছিল। জীবনযাত্রার বিচ্ছিন্ন সূত্র আবার কোথা হইতে আরম্ভ করিবেন, এই কথা ভাবিতেছেন। এমন সময় এক বৃহৎ জুড়ি একটি গাড়ি তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল। একজন ভৃত্য নামিয়া আসিয়া জিজ্ঞেস করিল, আপনার নাম শশীভূষণ বাবু? তিনি কহিলেন, হ্যাঁ। সে তৎক্ষণাৎ গাড়ি দরজা খুলিয়া তাহার প্রবেশের প্রতীক্ষায় দাঁড়াইলেন। তিনি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, আমাকে কোথায় যাইতে হইবে? সে কহিল, আমার প্রভু আপনাকে ডাকিয়াছেন। অর্থাৎ ভৃত্যের যে প্রভু বা মালিক আছে তার কাছে শশীভূষণকে যেতে হবে। পথিকদের কৌতূহল দৃষ্টিপাত অসহ্য বোধ হওয়াতে তিনি সেখানে আর অধিক বাদানুবাদ না করিয়া গাড়িতে উঠিয়া পড়িলেন। ভাবিলেন, নিশ্চয় ইহার মধ্যে একটা কিছু ভ্রম আছে, কিন্তু একটা কোনো দিকে তো চলিতে হইবে, না হই এমনি করিয়া ভ্রম দিয়াই এই নতুন জীবনে ভূমিকা আরম্ভ হোক। সেদিনও মেঘ এবং রৌদ্র আকাশময় পরস্পরকে স্বীকার করিয়া ফিরছিল। পথের প্রান্তবর্তী বর্ষার জলপ্লাবিত গাঢ় শ্যাম শস্যক্ষেত্র চঞ্চল ছালোকে বিচিত্র হইয়া উঠিছিল। হাটের কাছে একটা বৃহৎ রথ পড়িয়াছিল এবং তাহার অদূরবর্তী মুদির দোকানে একদল বৈষ্ণব ভিক্ষুক গুপিযন্ত্র খোল করতাল যোগে গান গাইতেছিল। কী গান গাইতেছিল? এদিকে, এসো এসো ফিরে এসো নাথ হে ফিরে এসো, আমার ক্ষুদিত তৃষিত তাপিত চিত বধূ হে ফিরে এসো। গাড়ি অগ্রসর হইয়া চলিল। গানের পথ ক্রমে দূর হইতে দূরতর হইয়া কানে প্রবেশ করিতে লাগিল। ওগো নিষ্ঠুর ফিরে এসো হে, আমার করুণ কমল এসো, ওগো সজল জলদ স্নিগ্ধকান্ত সুন্দর ফিরে এসো। গানের কথা ক্রমে ক্ষীণতর স্পষ্টতর হইয়া আসিল, আর বুঝা গেল না, কিন্তু গানের ছন্দে শশীভূষণের হৃদয়ে একটা আন্দোলন তুলিয়া দিল। তিনি আপন মনে গুনগুন করিয়া পদের পর পদ যোজনা করিয়া চলিলেন, কিছুতেই যেন থামিতে পারিলেন না। আমার নীতি সুখ ফিরে এসো, আমার চিরসুখ ফিরে এসো, আমার সব দুঃখ সুখ, আমার সব সুখ দুঃখ মন্থন ধন অন্তরে ফিরে এসো, আমার চিরবাঞ্ছিত এসো, আমার চিরসঞ্চিত এসো, ওহে চঞ্চল হে চিরন্তন ভুজবন্ধনে ফিরে এসো, আমার বক্ষে ফিরিয়া এসো, আমার চক্ষে ফিরিয়া এসো, আমার নয়নে স্বপনে বসনে ভূষণে নিখিল ভুবনে এসো। এইটা ভেরি ইম্পর্টেন্ট। আমার মুখের হাসিতে এসো হে, আমার চোখের সলিলে এসো, আমার আদরে আমার ছলনে আমার অভিমানে ফিরে এসো, আমার সর্বস্মরণে এসো, আমার সর্বভরমে এসো, আমার ধরম করম সোহাগ সরম জনম মরণে এসো। গাড়ি যখন একটি প্রাচীর বেষ্টিত উদ্যানের মধ্যে প্রবেশ করিয়া একটি দ্বিতল অট্টালিকার সম্মুখে থামিল, তখন শশীভূষণের গান থামিল। তিনি কোনো প্রশ্ন না করিয়া ভৃত্যের নির্দেশক্রমে বাড়ির মধ্যে প্রবেশ করিলেন। যে ঘরে আসিয়া বসিলেন সে ঘরের চারিদিকেই বড় বড় কাচের আলমারিতে বিচিত্র বর্ণের বিচিত্র মরাটের সারি সারি বই সাজানো। সেই দৃশ্য দেখিবামাত্র তাহার পুরাতন জীবন দ্বিতীয়বার কারামুক্ত হইয়া বাহির হইল। এই সোনার জলে অঙ্কিত নানা বর্ণের রঞ্জিত বইগুলি আনন্দলোকের মধ্যে প্রবেশ করিবার সুপরিচিত রত্নখচিত সিংহদ্বারের মতো তাহার নিকটে প্রতিভাত হইল। টেবিলের উপরে কি কতগুলি ছিল। শশীভূষণ তাহার ক্ষীণদৃষ্টি লইয়া ঝুঁকিয়া পড়িয়া দেখিলেন একখানি বিদীর্ণ স্লেট, তাহার উপরে গুটি কয়েক পুরাতন খাতা, একখানি ছিন্নপ্রায় ধারাপাত কথামালা এবং একখানি কাশীরাম দাসের মহাভারত। স্লেটের কাঠের ফ্রেমের উপর শশীভূষণের হস্তাক্ষরে কালি দিয়া খুব মোটা করিয়া লেখা গিরিবালা দেবী। খাতা ও বইগুলির উপরে ওই একই হস্তাক্ষরে এক নাম লিখিত। শশীভূষণ কোথায় আসিয়াছেন বুঝিতে পারিলেন। তাহার বক্ষের মধ্যে রক্তস্রোত তরঙ্গিত হইয়া উঠিল। মুক্ত বাতায়ন দিয়া বাহিরে চাহিলেন। সেখানে কি চোখে পড়িল? সেই ক্ষুদ্র গ্রাদে দেওয়া ঘর, সেই অসমতল গ্রাম্য পথ, সেই ডুরে কাপড় পরা ছোট মেয়েটি এবং সেই আপনার শান্তিময় নিশ্চিন্ত নিভৃত জীবনযাত্রা।
সেদিনকার সেই সুখের জীবন কিছুতেই অসামান্য বা অত্যধিক নহে, দিনের পর দিন ক্ষুদ্র কাজে ক্ষুদ্র সুখে অজ্ঞাতসারে কাটিয়া যেত এবং তাহার নিজের অধ্যয়ন কার্যের মধ্যে একটি বালিকা যাত্রীর অধ্যাপন কার্য তুচ্ছ ঘটনার মধ্যে গণ্য ছিল। কিন্তু গ্রাম প্রান্তের সেই নির্জন দিনযাপন, সেই ক্ষুদ্র শান্তি, সেই ক্ষুদ্র সুখ, সেই ক্ষুদ্র বালিকার ক্ষুদ্র মুখখানি সমস্তই যেন স্বর্গের মতো দেশকালের বহির্ভূত এবং আয়ত্তের অতীত রূপে কেবল আকাঙ্ক্ষা রাজ্যের কল্পনা ছায়ার মধ্যে বিরাজ করিতে লাগিল। সেদিনকার সে সমস্ত ছবি এবং স্মৃতি আজিকার এই বর্ষা ম্লান প্রভাতের আলোকের সহিত এবং মনের মধ্যে মৃদুগুঞ্জিত সেই কীর্তনের গানের সহিত জড়িত মিশ্রিত হইয়া এক প্রকার সঙ্গীতময় জ্যোতির্ময় অপূর্ব রূপ ধারণ করিল। সেই জঙ্গলে বেষ্টিত কর্দমাক্ত সংকীর্ণ গ্রামপথের মধ্যে সেই অনাদৃত ব্যথিত বালিকার অভিমান মলিন মুখের শেষ স্মৃতিটি যেন বিধাতা বিরচিত এক অসাধারণ আশ্চর্য অপরূপ অতি গভীর অতি বেদনা পরিপূর্ণ স্বর্গীয় চিত্রের মতো তাহার মানসপটে প্রতিফলিত হইয়া উঠিল। তাহারই সঙ্গে কীর্তনের করুণ সুর বাজিতে লাগিল এবং মনে হইল সেই পল্লী বালিকার মুখে সমস্ত বিশ্ব হৃদয়ের এক অনির্বচনীয় দুঃখ আপনার ছায়া নিক্ষেপ করিয়াছে। শশীভূষণ দুই বাহুর মধ্যে মুখ লুকাইয়া সেই টেবিলের উপর সেই স্লেট বহি খাতা আর উপর মুখ রাখিয়া অনেক কাল পরে অনেক দিনের স্বপ্ন দেখিতে লাগিলেন। অনেকক্ষণ পরে মৃদু শব্দে সচকিত হইয়া মুখ তুলিয়া দেখিলেন তাহার সম্মুখে রূপার থালায় ফলমূল মিষ্টান্ন রাখিয়া গিরিবালা অদূরে নীরবে অপেক্ষা করেছিল। তিনি মস্তক তুলিতেই নিরাভরণা শুভ্রবসনা বিধবা বেশধারিণী গিরিবালা তাহাকে নতজানু হইয়া ভূমিষ্ঠ প্রণাম করিল। বিধবা উঠিয়া দাঁড়াইয়া যখন শীর্ণমুখ ম্লানবর্ণ ভগ্ন শরীর শশীভূষণের দিকে সকরুণ স্নিগ্ধ নেত্রে চাহিয়া দেখিল, তখন তাহার দুই চক্ষু ঝরিয়া দুই কপল বহিয়া অশ্রু পড়িতে লাগিল। শশীভূষণ তাহাকে কুশল প্রশ্ন জিজ্ঞাসা করিতে চেষ্টা করিলেন, কিন্তু ভাষা খুঁজিয়া পাইলেন না। নিরুদ্ধ অশ্রু বাষ্প তাহার বাক্যপথ সবলে অবরোধ করিল। কথা এবং অশ্রু উভয়েরই নিরুপায় ভাবে হৃদয়ের মুখে কণ্ঠের দ্বারে বদ্ধ হইয়া উঠি রহিল। সেই কীর্তনের দল ভিক্ষা সংগ্রহ করিতে করিতে অট্টালিকার সম্মুখে আসিয়া দাঁড়াইল এবং পুনঃ পুনঃ আবৃত্তি করিয়া গাহিতে লাগিল, এসো হে এসো হে। অর্থাৎ এই গল্পের শেষ লাইন এটি, এসো হে গান দিয়ে গল্পটি শেষ হয়েছে। এটি আশ্বিন কার্তিক 1301-এ প্রকাশিত হয়েছে। চলো আমরা গল্পটা খুব দ্রুত পড়ে পাঠ করলাম। কিছু উচ্চারণগত ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত।